ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর আরো একটি পর্বতে চলে এসেছি। বলতে গেলে হচ্ছে এইটা হচ্ছে আরো একটা সুন্দরতম পর্ব, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব ব্যবহার করে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখব। আর এই ফ্রেজাল ভার্ব ব্যবহার করব, এর পাশাপাশি আমরা যে গত দিনের যে দুইটা ক্লাস নিয়েছি সেই স্টাইলেই যেতে থাকবো। নর্মাল ওয়ার্ড ইউজ করব এবং তারপর পর ফ্রেজাল ভার্বগুলো ইউজ করব। কেন? কারণ আমরা দেখেছি যে নিউজ পেপারগুলো আমাদের যেহেতু রাইটিংটা কেমন হবে, নিউজ পেপারের মতো করে রাইটিং, একদম বেসিক রাইটিং থেকে শুরু করে নিউজ পেপার স্টাইলের রাইটিং। সো নিউজ পেপার আমরা সবাই জানি যে খুব বেশি পরিমাণে ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, ইডিয়ম ফ্রেজ এগুলো ইউজ করে থাকে এবং সব থেকে বেশি ইউজ করে থাকে মডাল ভার্ব। কারণ হচ্ছে সৌন্দর্যটা বাড়ে, মডাল ভার্ব ইউজ করলে সৌন্দর্যটা বাড়ে। এর পাশাপাশি আমরা নিউ ইয়র্ক টাইম এবং আল জাজিরা কি স্টাইলে লিখছে এটাও আমরা দেখব এবং তাদের স্ট্রাকচারটাকেও আমরা একটু ভেঙে দেখাবো যে আমাদের স্ট্রাকচার থেকে তাদের স্ট্রাকচারের ভিন্নতা কি। এই দুইটাই দেখাবো আজকে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেকজন কমেন্টস করছেন। নুসরাত জাহান ছাড়াও হচ্ছে আমরা তানভীর হাসান সহ আরো অনেককে দেখতে পাচ্ছি কমেন্টস করছেন। সো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছেন যারা। তো হ্যাঁ, ওকে, ইমরান, নুসরাত, তানভীর আরো অনেকেই কমেন্টস করছেন। আমরা কমেন্টসগুলো একটু পরপর দেখবো এবং জানাবো। হ্যাঁ, এখন একটু জানাবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, একটু জানিয়ে বলবেন। আচ্ছা, আসেন। সো আমরা আজকে যে ফ্রি হ্যান্ড রাইটিং পর্বটা শুরু করছি, ফ্রেজাল ভার্ব দিয়ে খুবই সহজে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবো, খুবই সহজে। আর ফ্রেজাল ভার্বগুলো ইউজ করবেন খুবই নর্মালি। ফ্রেজাল ভার্ব আমরা আপনাদেরকে হোমওয়ার্কের পাশাপাশি নর্মাল ওয়ার্ড এবং ফ্রেজাল ভার্ব দুইটাই কিন্তু আমরা আপনাদেরকে দিব। নর্মাল ওয়ার্ডও দিব, এর পাশাপাশি আপনাদেরকে ফ্রেজাল ভার্বও দিব, দুইটাই দিব। তো চলেন আমরা একটু দেখে আসি যে আমাদের ক্লাসগুলো দেখলে আপনারা খুব ভালো লাগবে আপনাদের। কি চেঞ্জ হচ্ছে না? আচ্ছা আচ্ছা, তো ফ্রি হ্যান্ড রাইটিং এর আজকে 3 নম্বর পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। আর আজকের টপিক্সটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং সামনের দিকে এই টপিক্সটার উপরে খুব বেশি আপনাদের ফোকাস রাইটিং বলেন, আর্গুমেন্ট রাইটিং বা এসে রাইটিং আসার সম্ভাবনা আছে, কারণ আমাদের সাথে এখনো চীনের সম্পর্ক খুবই ভালো যাচ্ছে। ইভেন হচ্ছে এটা আর একটু ভালোই যাবে ফিউচারের দিকে। যেমন বাংলাদেশ চীনের বাণিজ্যিক সম্পর্ক সম্পর্কে এইটা নিয়ে আমরা আজকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো। মানে এইখানে যে মূল এই যে এই টপিক্সটা দেখতে পাচ্ছেন, এই টপিক্সটা হচ্ছে মূল টপিক্স। মানে এইখানে সবকিছুই আছে। এইটার উপরে ভিত্তি করে আপনাকে পুরো ফ্রি হ্যান্ড রাইটিং বা আপনার হোমওয়ার্ক গুলো করলে আরো বেটার করতে পারবেন। পুরো এটার উপরে ভিত্তি করেই হোমওয়ার্ক হচ্ছে। আপনার ফোকাস রাইটিং বলেন, আর্গুমেন্ট রাইটিং, এসে রাইটিং, এবং আপনি যদি আইএস এর জন্য পড়াশোনা করে থাকেন বা আইবি এর জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর জন্য, তো এই ক্ষেত্রেও আপনার খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে এই টাইপসের গুলো প্যাসেজ সলভিং এ থাকে, আমরা প্যাসেজ সলভিংও আনবো এবং রাইটিং এর জন্য আমরা খুব ভালো হবে। একটু সংক্ষেপে আমরা একটু পড়বো যারাই কমেন্ট করছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুমন রানা, খুবই ভালো আছি। আমরা একটু একটু সংক্ষেপে পড়ে নেবো। দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং আমরা আপনাদেরকে যেভাবে শেখাচ্ছি সেটা হচ্ছে যে একদম বাস্তবিক ব্যবহার, এমন কোনো টপিক্স তুলতেছি আজকে ফ্রেজাল ভার্বের টপিক্স। ফ্রেজাল ভার্ব শেখাবো, ফ্রি হ্যান্ড রাইটিং সবগুলো শেখাবো। দেখেন, এখানে বলছে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন আরো ঘনিষ্ঠ ও শক্তিশালী হচ্ছে। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এগুলো আমরা নর্মাল ওয়ার্ড দিয়ে লিখি, তাই না? এই যে এগুলো হচ্ছে নর্মাল যে ওয়ার্ড গুলো আছে, সেই নর্মাল ওয়ার্ড দিয়ে লিখি। আমরা নর্মাল ওয়ার্ড দিয়েও শিখবো, পাশাপাশি ফ্রেজাল ভার্ব দিয়েও শিখবো। চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। তো এই যে দেখেন অংশীদার, তারপরে কি বলছে যে বাংলাদেশ মূলত চীন থেকে অন্যতম, এই যে অন্যতম এগুলোও কিন্তু আমরা বা অন্যতম এগুলাকেও কিন্তু আমরা ফ্রেজাল ভার্বে রূপান্তরিত করতে পারি। অন্যতম ইংলিশ কি? ওয়ান অফ দ্য, আমরা সবাই জানি, তাই না? ওয়ান অফ দ্য, এটা কিন্তু আমরা এটাকে ফ্রেজাল ভার্বে রূপান্তরিত করে দেবো, ক্লাসের মধ্যেই দেখাবো একটু পরে। এবং বিভিন্ন ভোক্তা অধিকার আমদানি করে, এই যে দেখেন আমদানি করে, এগুলাকে আমরা কি বলি? ইম্পোর্টস করা। সো ইম্পোর্টস বাদে আর কি ফ্রেজাল ভার্ব দিয়ে বলা যায় যেগুলো আমাদের পত্রিকাগুলো ইউজ করে থাকে? আমরা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে সবাই পরিচিত। ইম্পোর্ট মানে আমদানি করা, এক্সপোর্ট মানে কি? রপ্তানি করা। কিন্তু এমন কিছু ফ্রেজাল ভার্ব পত্রিকাগুলো ইউজ করে, যে বিশেষ করে নিউ ইয়র্ক টাইম বলেন বা আল জাজিরা বলেন বা গার্ডিয়ান বলেন, মাঝে মাঝে তারা এমন এমন নিউজ পেপার ইউজ করে যেটা আপনি পড়ার পরও আপনি বুঝবেন না যে এখানে আসলে কি লেখা হয়েছে। তো এই কারণেই আমরা ফ্রেজাল ভার্বগুলো দেখবো, যাতে করে আপনি পরবর্তীতে যখন গার্ডিয়ান পত্রিকা পড়তে যাবেন, আপনি ওই ওয়ার্ডগুলো আবার নতুন করে আপনাকে খুঁজে বের করতে হবে না। তো এরকম করে সবগুলোতে এই যে রপ্তানি করা হয়, যে দেখেন আমদানি, রপ্তানি, ইম্পোর্ট, এক্সপোর্ট, এগুলো আমরা সব আরেকটা ফ্রেজাল ভার্ব দিয়ে শেখা শুরু করবো।
ইভেন আজকে যেমন আমরা ফ্রেজাল ভার্ব দিয়ে শুরু করছি, এর পরের দিন কিন্তু আমরা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ গুলো শুরু করবো, যেমন এগুলোকে কিভাবে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে রূপান্তরিত করা যায়। কারণ পত্রিকাগুলো ম্যাক্সিমামই জানেন যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজের ব্যবহার সব থেকে বেশি। যদি আমরা বলি সব থেকে বেশি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব, এই দুইটা সব থেকে বেশি। সো এরকম করে আমরা এই পুরোটাকে সলভ করে দেবো। যেমন চীনের বেল্ট অ্যান্ড রোড, এই সম্পর্কে কিন্তু আমাদের খুব বেশি পরীক্ষাতে আসবে এখন। হ্যাঁ, ইনিশিয়েটিভ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো আমরা শেখাবো, এক এক করে শেখাবো। তো এই পুরোটাকে একদম সহজ ভাষায় আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? পুরোটাকে একদম সহজ ভাষায় ফ্রি হ্যান্ড রাইটিং করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাথায় রাখতে হবে সাবজেক্টের পরে ভার্ব বসে, সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। এরপরে আর কোনো কিছু মাথায় রাখতে হবে না। আর যদি ভার্ব সেন্টেন্সে না থাকে, বাংলা বাক্যে যদি ভার্ব সেন্টেন্সে না থাকে, তাহলে আমরা এই কয়েকটা জিনিস বসাবো, এম, ইজ, আর, এই তিনটা বসাবো। অথবা যদি আপনি নিউজ পেপারের মতন করতে যান, তাহলে আপনাকে বসাতে হবে রিমেইন, 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 এইটা বসাতে হবে। অথবা আপনি পোজ, এই শব্দটা যদি গার্ডিয়ানের মতন করতে যান, তাহলে পোজ শব্দটা বসাতে হবে। অথবা আজকে আমরা আরেকটা ফ্রেজাল ভার্ব শিখবো এর সাথে, যে এম ইজ আর এর বদলে রিমেইনও বসানো যায়, এম ইজ আর এর বদলে পোজও বসানো যায়। আর আজকে আমরা আরেকটা ফ্রেজাল ভার্ব শিখবো, ওই ফ্রেজাল ভার্ব আমরা দেখবো যে আরেকটা ফ্রেজাল ভার্ব ইউজ করা যায়, এবং পত্রিকাগুলো কিন্তু এটা ইউজ করে। তো চলেন আমরা নেক্সটে একটু চেষ্টা করি, যে আমরা নেক্সটে যাওয়ার চেষ্টা করি। দেখেন এখানে আমরা পত্রিকায় ব্যবহৃত অনেকগুলো আপনার হচ্ছে ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি, আরো আছে, আরো অনেকগুলো আছে। এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব হোমওয়ার্ক করার সময়। নর্মাল ওয়ার্ডের পাশাপাশি আমরা হচ্ছে ফ্রেজাল ভার্বগুলো দিয়ে দিব আপনাদেরকে, যাতে করে আপনি নর্মাল ওয়ার্ডের পাশাপাশি যাতে ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারেন। তো আপনাদের হোমওয়ার্কের মধ্যে নর্মাল ওয়ার্ডের পাশাপাশি ফ্রেজাল ভার্ব, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো নিয়ে আমি এখন খুব বেশি যাচ্ছি না, একবার করে বলে দিব। যেমন কল অফ মানে বাতিল করা, ক্যারি আউট মানে সম্পাদন করা, সেট আপ মানে স্থাপন করা বা সংগঠিত করা, ব্রেকডাউন মানে ব্যাখ্যা করা বা ভেঙে যাওয়া। আমরা ম্যাক্সিমাম আমাদের বইগুলোতে পড়ি এই ভেঙে যাওয়া, হ্যাঁ, কিন্তু ব্রেকডাউন মানে যে ব্যাখ্যা করা, এইটা আমরা পড়ি না। সো এগুলো হচ্ছে পত্রিকাগুলো ইউজ করে। আবার দেখেন এই জায়গাতে দেখেন লুক ইনটু মানে কি? তদন্ত করা। এগুলো আমরা ফ্রেজাল ভার্ব হিসেবে পড়ে থাকি। শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে রান আউট অফ, মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। পুট অফ মানে পিছিয়ে যাওয়া। এগুলো এগুলো সব পত্রিকা ইউজ করে। পিক আপ মানে উন্নত করা বা পুনরুদ্ধার করা। অনেকগুলো ফ্রেজাল ভার্ব আপনাদের আছে, যদি একটা একটা করে শেখাতে যাই এখানে আসলে আপনার মুখস্থ হবে না। তো এগুলো আমরা ব্যবহার করা শিখবো, ঠিক আছে? এগুলো কিভাবে ব্যবহার করতে হয় চলেন এটা একটু দেখে আসি। আমরা একটু যদি নেক্সটে যাই, নেক্সটে গেলে আমরা বুঝতে পারবো যে ধরেন এইটা, এখন এই লাইনটার মধ্যে আপনাকে শুধুমাত্র সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। কোনো স্ট্রাকচার নাই, কোনো কিচ্ছু নাই, বুঝে গেছে? কোনো কিচ্ছু নাই, কোনো স্ট্রাকচার নাই, কোনো কিচ্ছু নাই। আপনি যদি শুধুমাত্র সাবজেক্ট আর ভার্ব যদি খুঁজে বের করতে পারেন, বাকিটা আপনার যেটা যেখানে ইচ্ছা সেটা সেখানে বসান। হ্যাঁ, তবে লিখতে লিখতে আপনার সৌন্দর্যটা অটোমেটিকলি চলে আসবে। আগে তো লেখা শিখেন, তারপরে সৌন্দর্যটাতে আসেন। আমরা একটু খেয়াল করি, ধরেন আমাদের এই যে উপরের লাইনটা, এটাকে আবার ফ্রেজাল ভার্বে রূপান্তরিত করে দেবো আপনাদের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নুসরাত জাহান বলছে হোমওয়ার্কের গুলো হচ্ছে আমরা পিডিএফ দিলে ভালো হয়। আপনারা হোমওয়ার্কটা জমা দেন, ম্যাক্সিমাম জমা দিয়েছেন। আমরা এখন ওটা সলভ পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা মিলাই নেবেন। আর আপনার যেগুলো ভুল সেগুলো আবার আমরা একটু ঠিক করে দিব আপনাদেরকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, হ্যাঁ, সোহানা, আচ্ছা একটু লক্ষ্য করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন আরো ঘনিষ্ঠ ও শক্তিশালী হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে সাবজেক্ট কোনটা, এটা তো আসলে আমরা বুঝছি না। আমাদের দেশে সাবজেক্ট খোঁজার একটা টেকনিক আছে, আমাদের দেশে মানে ধরেন হচ্ছে দেশে না, এটা আসলে বাংলা ভাষায় সাবজেক্ট খোঁজা বা এটা একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে কি হচ্ছে, কি হচ্ছে অথবা কাকে হচ্ছে, এই টাইপসের ধরা হয়। কিন্তু আপনি জাস্ট যেটা ইচ্ছা আপনি সেটা সাবজেক্ট ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওর পরে আপনি একটা ভার্বটাকে সুন্দর করে একটু বসাতে হবে। ধরেন আমি বললাম যে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন আরো ঘনিষ্ঠ ও শক্তিশালী হচ্ছে। এইখানে সবসময় বাংলা বাক্যের শেষে ভার্বটা থাকে, তাহলে হচ্ছে, তখন আপনি মিলাই দেখবেন বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক হচ্ছে, ধরেন হচ্ছে বা ঘনিষ্ঠ ও শক্তিশালী হচ্ছে, এই কথাটা ঘনিষ্ঠ ও শক্তিশালী হচ্ছে, বা ধরেন এখান থেকে আরো ঘনিষ্ঠ ও শক্তিশালী হচ্ছে। দেখেন বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ ও শক্তিশালী হচ্ছে। দেখেন সেন্টেন্স হয়ে গেছে না? সেন্টেন্স কিন্তু হয়ে গেছে। তার মানে আমরা ওইটাকে, এই পুরোটাকে আমরা হচ্ছে সাবজেক্ট হিসেবে ধরবো। আর সাবজেক্ট লিখলে আপনাকে ভার্বটা লিখতে হবে, সাবজেক্ট লিখলে আপনাকে ভার্বটা লিখতে হবে, আর কোনো রুলস নাই, সাবজেক্টের পরে ভার্বটা লিখতে হবে, এতটুকু রুলস মাথায় রাখেন। তারপর আমরা পত্রিকাগুলো দেখবো, পত্রিকাগুলো কিভাবে লিখেছে।
আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস একটু মাথায় রাখবো, এই যে মধ্যে, মতো অথবা চেয়ে, এই শব্দগুলোর পরের শব্দটা, মানে এই যে চেয়ে, মতো, মধ্যে, এই শব্দগুলোর আগে শব্দ, মানে পরের শব্দটা, যেমন এই যে দেখেন বাণিজ্যিক সম্পর্ক, এইটা আগে লিখতে হবে, এইটা পরে লিখতে হবে, এরকম করে। আপনি এটাও আগে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এইটা আগে লিখতে হবে। তো এইটা এখন লেখেন যে বাণিজ্যিক সম্পর্ক, দ্য ট্রেড, ট্রেড মানে হচ্ছে বাণিজ্যিক, হ্যাঁ, দ্য ট্রেড, আর সম্পর্ক ইংলিশ হচ্ছে রিলেশনশিপ, রিলেশনশিপ। আবারও বলে দিচ্ছি, আমরা কিন্তু পত্রিকার মতো করে লিখে আবার আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনার জন্য অনেক সুবিধা হয়, আপনি বুঝতে পারেন যে পত্রিকাগুলো এইভাবে লিখছে। তো যাই হোক, আমার সাবজেক্ট লেখা, তারপরে কি মধ্যে ইংলিশ হচ্ছে বিটুইন। কেন দুইটা বলেছে, যে দেখেন ও দ্বারা দুইটা, এইটা একটা বাংলাদেশ আর এই যে চীন, দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে বিটুইন ইউজ করতে হয়। এই যে আমরা বিটুইন ইউজ করলাম, হ্যাঁ, বিটুইন কার মধ্যে, বাংলাদেশ এবং চীন, বিটুইন বাংলাদেশ, আচ্ছা, বিটুইন বাংলাদেশ অ্যান্ড চীন, ঠিক আছে, অ্যান্ড, এই যে অ্যান্ড, এবং এই যে চীন বা চায়না। আমরা চীন লিখবো না, লিখবো কি, আমরা লিখবো হচ্ছে চায়না, লিখবো, আমরা লিখবো কি, চায়না, ঠিক আছে, আমরা লিখবো চায়না। এখন এইটা হচ্ছে আমার পুরো সাবজেক্ট। এখন এত বড় সাবজেক্ট, এইটা লিখাই তো আসলে আমরা জানি না, আমরা কিন্তু অনেকে আমাদের প্রবলেম আছে যে এইটা লিখে আমরা জানি না। তো আমরা দেখা যাচ্ছে যে একটা সময় আমরা এইভাবে শেখাই যে বড় বড় সাবজেক্ট দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, অথবা বড় বড় অবজেক্ট দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, আগে আপনাকে সাবজেক্ট লেখা শিখতে হবে। এরকমের উপরে একটা ক্লাস দেওয়া হচ্ছে বা হবে আপনাদেরকে। তো এই ক্লাসগুলোতে আপনাকে বড় বড় সাবজেক্ট কিভাবে লিখতে হয়, ওখানে শুধু বড় বড় সাবজেক্টগুলো আগে লেখানো শেখানো হবে, তারপরে ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করা হবে। তো দেখেন এইটা হয়ে গেছে, বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না হয়ে গেছে, আমাদের সাবজেক্ট হয়ে গেছে। ঘনিষ্ঠ ও শক্তিশালী হচ্ছে, যদিও আমি বলবো ঘনিষ্ঠ একটা অবজেক্ট, শক্তিশালী একটা অবজেক্ট, এই দুইটা মিলে একটা অবজেক্ট, এবং হচ্ছেটা হচ্ছে আমার ভার্ব। কোন সেন্টেন্সে যদি আপনি ছয়ে ছয়ে দেখেন, ছয়ে ছয়ে, এরকম ছয়ে ছয়ে দেখেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এখানে এম, ইজ, আর এই তিনটার মধ্যে একটা বসাতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এখন অনেকেই বলবেন এটা তো প্যাসিভ ভয়েস। দেখেন, আমরা একটা জিনিস জানি, প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস করবেন কিনা এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটাকেই আপনি প্যাসিভ ভয়েসে লিখতে পারেন, এটাকেই আপনি অ্যাক্টিভ ভয়েসে লিখতে পারেন, কিন্তু যখন আপনাকে গ্রামার পড়তে হবে তখন মাথায় রাখতে হবে কোনটা প্যাসিভ কোনটা অ্যাক্টিভ। আচ্ছা, এটা একটু দেখি, চায়না। এখন এইখানে আমি ধরেন অ্যাক্টিভ ভয়েসে লিখলাম যে ইজ বিটুইন চায়না, আচ্ছা, বাংলাদেশ অ্যান্ড চায়না, হ্যাঁ, বাংলাদেশ অ্যান্ড চায়না, আমরা এটা আরেকবার লিখে দিই, রেড, আচ্ছা, বাংলাদেশ অ্যান্ড চায়না। তো এইখানে হচ্ছে আপনি ইজ লিখবেন না আর লিখবেন, এইটা একটা কথা। আপনি যখন দেখবেন একটা প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের আগে যেটা আছে দ্য ট্রেড রিলেশনশিপ, মানে হচ্ছে বাণিজ্যিক সম্পর্কের কথা বলা হচ্ছে, এইটার উপরে ভিত্তি করে আপনাকে ভার্ব লিখতে হবে। তো এইটা একটা সিঙ্গুলার, এটা একটা সিঙ্গুলার ভার্ব, সো আমি সিঙ্গুলার হিসেবে ইজ লিখবো। এখানে কি লিখবো, এইখানে আমি ইজ লিখবো। এই যে আমার ভার্বের কাজটা শেষ হয়ে আসছে, হ্যাঁ। আচ্ছা, হচ্ছে, ইজ বিকামিং, এই যে দেখেন বিকাম মানে হচ্ছে হওয়া, সো আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো, ইজ বিকামিং মানে হচ্ছে, কি হচ্ছে দেখেন, ঘনিষ্ঠ ও শক্তিশালী। তো ঘনিষ্ঠ মানে কি, মানে একসাথে লাগানো এরকম বা কাছাকাছি এরকম, তখন আমরা কি বলি যে ক্লোজার, মানে একদম সহজ শব্দটা আগে আপনাকে লেখা শেখাচ্ছি, তারপর আমরা মানে ফ্রেজাল ভার্ব দেশে লেখা শেখাবো, তারপরে নিউজ পেপার কি লিখছে সেটা দেখবো, তারপরে আমরা সামনের পরের সেন্টেন্সে যাব। শক্তিশালী হচ্ছে ক্লোজার অ্যান্ড স্ট্রঙ্গার, হ্যাঁ, ক্লোজার অ্যান্ড স্ট্রঙ্গার হয়ে গেছে। এখন বাকি আছে কি বলেন তো, দিন দিন, এইটা বাকি আছে, হ্যাঁ, আরো আরো ঘনিষ্ঠ হচ্ছে। আচ্ছা, আরো এই কথাটা আমরা লিখিনি, ধরেন এটা আমি লিখতে ধরেন ভুলে গেছি, হ্যাঁ, এত এইটা কি করতে হবে, ধরেন আমি লিখতে ভুলে গেছি, আরোগুলা কিন্তু আমরা সবসময় একটু চেষ্টা করব ভার্বের ঠিক আগে লিখতে। যেমন এই যে দেখেন ইজ বিকামিং, এই ভার্বের ঠিক আগে লিখতে। এই জিনিসগুলো যখন আমরা ভুলে যাব তখন আমরা এই ফার্দার লাস্টে লিখে দিব, যখন আমরা ভুলে যাব তখন আমরা ফার্দার লাস্টে লিখে দিব, হ্যাঁ। আচ্ছা, আসেন এখন দেখেন দিন দিন ইংলিশটাকে আমরা কি বলি বলেন তো, ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে মানে দিন দিন, হ্যাঁ। তো আমরা এখন ডে ডে বাই ডে, আর কি কি লেখা যায় বলেন তো, ডে বাই ডে। আচ্ছা, ধরেন আরো কথাটা আমরা এখন আর এখানে লিখি নাই, হ্যাঁ, এইটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নাই, এইটা এখন মাথা ব্যথার কারণ হতে পারে আপনার, বাট আরো কথাটা জাস্ট আমরা সামনের দিকে লিখে দিলেই হলো। ধরেন এই জায়গাতে আমরা মোর লিখলাম, মোর
এই জায়গাতে না, মানে ইজ এর পরে, এই যে ইজ এবং বিকামিং এর পরে এই যে মোর, বিকামিং, ইজ বিকামিং, আচ্ছা, ইজ বিকামিং, এই যে এই জায়গাতে, সরি, মোর ক্লোজার অ্যান্ড স্ট্রঙ্গার, মোর ক্লোজার মানে ক্লোজারের আগে মোর ক্লোজার অ্যান্ড বিকামিং। যাই হোক, এইটা যখন আমরা লিখতে ভুলে গেছি, এইটা আমাদের মেটার করবে না, হ্যাঁ, যে এইটা লিখতে ভুলে গেলাম, একদম আক্ষরিক অনুবাদ করতেছি না, ধরেন এটা লিখতে ভুলে গেছি, তখন এটা এভাবে চলে যাবে, হ্যাঁ, ডে বাই ডে। আচ্ছা, ডে বাই ডে বলেন তো আর কি কি ভাষায় লেখা যায়, আপনারা কি জানেন? দেখেন, আমি আপনাদেরকে একদম নিউজ পেপারের মতন করে দেখাচ্ছি যে আপনি ডে বাই ডে কিভাবে লিখবেন, একদম নিউজ পেপারের মতন। আপনি নিউ ইয়র্ক টাইম পত্রিকা খুলে দেখবেন যে ওভার টাইম বলে একটা কথা লেখা আছে, ওভার টাইম, এইটা কিন্তু ডে বাই ডে এর কাজ হয়। আবার আপনি আরেকটা নিউজ পেপার খুলে দেখবেন, যে গার্ডিয়ান নিউজ পেপার খুলে দেখবেন যে উইথ টাইম লেখা আছে, এগুলো কিন্তু ডে বাই ডে মানে দিন দিন, হ্যাঁ। আর আরেকটা আছে, আমরা বাংলাদেশে একটা জিনিস ভুল করি, যে এই যে এভরিডে, এভরি ডে, এভরি আলাদা এবং ডে আলাদা, এটাও মানে হচ্ছে দিন দিন, এটাও মানে কি দিন দিন। আর যদি আপনি একসাথে এভরিডে লিখেন, একসাথে এভরিডে লিখেন, তাহলে এটার মানে হচ্ছে প্রতিদিন, এটার মানে হচ্ছে প্রতিদিন। দেখেছেন তো, নিউজ পেপার গুলা কি লেখে, হয় ওভার টাইম লিখে, না হয় উইথ টাইম লিখে, অথবা আলাদা আলাদা করে এভরি ডে এইভাবে লিখে, বুঝতে পেরেছেন? আর আমাদের নর্মাল ইংলিশ কি, ডে বাই ডে, মানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, দিন দিন শক্তিশালী ও বৃদ্ধি পাচ্ছে। এখন এরকম করে অনেকগুলা লিখা যায়, আপনি অনেকগুলা লিখবেন। এখন আমার কথা হচ্ছে, আপনাদের এই যে এভরিডে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, হ্যাঁ। এখন আপনি বলতে পারেন, আচ্ছা, এখন আমি এটাকে যদি আমরা ফ্রেজাল ভার্বে রূপান্তরিত করি, লাইক দ্যাট, দেখেন এইখানে আমরা একটা ফ্রেজাল ভার্ব ইউজ করি, ধরেন এই যে এখানে আমরা কি বললাম, ক্লোজার, ক্লোজারের ফ্রেজাল ভার্ব কি, ক্লোজারের ফ্রেজাল ভার্ব কি? আপনি যদি টাইটেনিং মানে টাইট, আমরা টাইট বলি না, এই টাইটেনিং, টাইটেনিং আপ, কি টাইটেনিং আপ, টাইটেনিং আপ মানেই হচ্ছে ক্লোজার। দেখেন এটা আরো কত সুন্দর লাগবে, আমরা একবার পরে দেখাবো, হ্যাঁ। টাইটেনিং আপ, তারপরে হচ্ছে স্ট্রঙ্গার, এইটা স্ট্রঙ্গার, এইটাকে আপনি লিখবেন টাইটেনিং আপ অ্যান্ড স্ট্রেংথ, কি লিখবেন, অ্যান্ড, এই যে অ্যান্ড লিখলাম, অ্যান্ড এটার বদলে আমরা স্ট্রেংথ লিখবো, স্ট্রেংথ, আচ্ছা, জিএসটি, স্ট্রেংথ, স্ট্রেংথ, এইটা লিখতে পারি আমরা, হ্যাঁ, এইটা লিখে দিব। আচ্ছা আচ্ছা, গ্র্যাজুয়ালি হবে স্যার, হ্যাঁ, গ্র্যাজুয়ালি, হ্যাঁ, গুড, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, হ্যাঁ, আস্তে ধীরে, আপনারটাও হবে, খুবই সুন্দর লিখেছেন। আসসালামু আলাইকুম স্যার, আব্দুল্লাহ আল মামুন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সোহানা, তারপর হচ্ছে লাসকান, ইনা হচ্ছে এমডি ইস্কান্দার, সরি, আর হচ্ছে ইফাতুল আলম আশিক, গ্র্যাজুয়ালি হবে স্যার, হ্যাঁ, গ্র্যাজুয়ালিও হবে, আপনারটাও হবে। স্ট্রেংথ লেখেন, স্ট্রঙ্গারের জায়গায় স্ট্রেংথ লিখেন, এটাও হবে, হ্যাঁ। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো হতে পারে। এখন আপনার কাছে মনে হতে পারে, আচ্ছা, আমরা তাহলে একটু পত্রিকার দিকে যাই, নিউজ পেপারগুলো কিভাবে লিখেছে, এগুলো একটু আমরা দেখে আসি, এগুলো দেখতে কেমন, চলেন এগুলো দেখে আসি। এই যে এখানে আমরা দুইটা নিউজ পেপার আজকে এনেছি, অন্যদিন তিনটা করে নিউজ পেপার আনি, আজকে আমরা দুইটা করে নিউজ পেপার এনেছি। এই যে নিউজ পেপার দেখতে পাচ্ছেন, নিউজ পেপার স্টাইল, প্রথমটা হচ্ছে দ্য গার্ডিয়ান, আমরা এগুলো লিখতে বারবারই ভুলে যাই, সো এরপরে থেকে এগুলো লেখা থাকবে, আপনাদের কোনো সমস্যা নাই। প্রথমটার নাম হচ্ছে দ্য গার্ডিয়ান পত্রিকা থেকে আমরা নিয়েছি, আর দ্বিতীয়টা হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইম থেকে নিয়েছি। আজকে মাত্র দুইটা পত্রিকা থেকেই আমরা বাছাই করেছি, হ্যাঁ, নিউ ইয়র্ক টাইম, নিউ ইয়র্ক টাইম, ওকে, একটা গার্ডিয়ান, একটা হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইম থেকে নিয়েছি। চলেন আমরা এই দুইটা পত্রিকাকে একটু বাছাই করে দেখি যে তারা কি আমাদের মতো লিখলো নাকি কিছু চেঞ্জ করলো। লাইক দ্যাট, এই যে দেখেন, বাংলাদেশ অ্যান্ড চাইনাস, দেখেন তারা বিটুইনটা কোথায় দিয়েছে, বিটুইন কি কিন্তু তারা স্কিপ করে দিয়েছে, বিটুইনকে তারা কিন্তু স্কিপ করে দিয়েছে। আমরা কি লিখেছিলাম, বিটুইন, এটা লিখেছিলাম, তাই না? তার ট্রেডটা আমরা আগে লিখেছিলাম, দ্য ট্রেড, এটাকে আমরা সাবজেক্ট হিসাবে শুরুতে লিখেছিলাম। আর তারা কি করেছে, বিটুইনটাকে একদম বাতিল করে দিয়েছে, বাতিল করে লিখেছে বাংলাদেশ অ্যান্ড চাইনাস ট্রেড, বাংলাদেশ এবং চায়নার বাণিজ্য, টাইস, টাইস মানে আপনার হচ্ছে মিলিত হওয়া বা উচ্চ হওয়া বা ঘনিষ্ঠ হওয়া বোঝায়, বা টাইস মানে হচ্ছে আপনার একটা সমঝোতার মধ্যে আসা, বুঝে গেছে? মানে নিউজ পেপারের ভাষায় হচ্ছে সমঝোতার মধ্যে আসা অথবা একত্রে এগিয়ে যাওয়া, এটা বোঝাবে নিউজ পেপারের ভাষায়। ট্রেড এগিয়ে যাচ্ছে বা ট্রেড মিলিত হচ্ছে কিভাবে, আর গোয়িং, আর গোয়িং, এই যে দেখেন, আর গ্রোয়িং স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার হিসাবে উইথ টাইম, এই যে দেখেন উইথ কি বলছে, টাইম, টাইম, এই যে উইথ টাইম মানে হচ্ছে ডে বাই ডে, উইথ টাইম মানে হচ্ছে ডে বাই ডে,
এখন এই যে গার্ডিয়ান উইথ টাইম লিখতেছে, এটা মানে আপনারা জানেন না। তাহলে ডে বাই ডে এর বদলে এখন থেকে আমরা কি করব, উইথ টাইম লিখে দিব। ডে বাই ডে এর বদলে এখন থেকে আমরা কি করব, উইথ টাইম লিখে দিব। আসসালামু আলাইকুম ভাইয়া, হোয়াটসঅ্যাপে আমি নক করেছিলাম। আচ্ছা শাহিন রেজা, হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক করেছিলেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। হ্যাঁ, আমরা যত দ্রুত পারি ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করে ফেলবো। আর হচ্ছে আপনাদের সাথে সব আচ্ছা আসতে দেরি হয়ে গেল, ঠিক আছে। পম্পি দেবী, সরি, হ্যাঁ আচ্ছা এখানেই তো দেখা যাচ্ছে, আমি এখান থেকেই দেখি। আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই, আপনারা ক্লাসগুলো করতে থাকেন। আসসালামু আলাইকুম স্যার, জাকির হোসেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার আসেন, এবার নিউ ওয়ার্কস টাইম দেখেন। নিউ ওয়ার্কস টাইম ভয় পাওয়ার কোনো কিছু নাই, নিউ ওয়ার্কস টাইমের একটা স্ট্রাকচার আমরা বলবো। এখন জাস্ট আপনারা দেখেন যে তাদের মধ্যে পার্থক্যটা কি, তারপর আমরা আপনাদেরকে শেখাবো। কিন্তু প্রথম ক্লাসেই যদি আমি নিউ ওয়ার্কস টাইমের স্ট্রাকচার শেখাতে যাই, আপনার মাথা থেকে একটু সমস্যা তৈরি হবে। তাই নিউ ওয়ার্কস টাইমের স্ট্রাকচারও খুবই সোজা। 4-5টা ক্লাস করার পরে তখন আমি যখন নিউ ওয়ার্কস টাইমের স্ট্রাকচারটা আপনাকে দেখাবো, আপনি একদিনে বুঝে নেবেন, ও আচ্ছা নিউ ওয়ার্কস টাইম এত সোজা, এত স্টাইল লিখেছে। এখন বুঝতে একটু প্রবলেম হবে, যদিও আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর। দ্য ইকোনমিক পার্টনারশিপ, অর্থনৈতিক পার্টনারশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না। বিটুইন তারা ইউজ করেছে, আমরা অর্থনৈতিকের জায়গায় দ্য ট্রেড ইউজ করেছিলাম। দ্য ট্রেড এটা ইউজ করেছিলাম, মানে বাণিজ্য। তারা বলেছে ইকোনমিক্স পার্টনার, মানে হচ্ছে এটাও বাণিজ্য পার্টনার হতে পারে, অর্থনৈতিক পার্টনার বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না। ইজ ডিপেন্ডিং উইথ, সরি হ্যাঁ, ইজ ডিপেন্ডিং উইথ, ইজ কি বলছে, ডিপেন্ডিং উইথ। আচ্ছা ডিপেন্ডিং উইথ ইচ পাসিং ডে। এই যে দেখেন পাসিং ডে মানেও হচ্ছে ডে বাই ডে, পাসিং ডে মানে হচ্ছে ডে বাই ডে। এগুলা হচ্ছে মানে নিউ ওয়ার্কস টাইমের শব্দ চয়েস। নিউ ওয়ার্কস টাইমের শব্দ চয়েস নিয়েও আমাদের ক্লাস আছে, যে কোন শব্দ চয়েস তার মানে স্ট্রাকচার কেমন, এগুলো শব্দ নিয়ে ক্লাস আছে আমাদের। হ্যাঁ আচ্ছা এখন দেখেন ডিপেন্ডিং উইথ, আমরা ডিপেন্ডিং উইথ মানে হচ্ছে গভীরভাবে, গভীরভাবে ইচ পাসিং ডে, গভীরভাবে বৃদ্ধি পাচ্ছে, মানে এটা মানে হচ্ছে ডিপেন্ডিং উইথ ইচ পাসিং ডে। ইচ মানে তো আমরা সবাই জানি প্রত্যেক, প্রত্যেক। তো ইচ পাসিং ডে পুরোটাই নিতে হবে আপনাকে, ইচ পাসিং ডে মানে হচ্ছে ডে বাই ডে। তো আমরা এখান থেকে নিউ ওয়ার্কস টাইমের ডে বাই ডেটা ইচ পাসিং ডে ইউজ করলে সেটার মর্ম আপনি যে কোনো খাতায় যদি লিখেন তাহলে আপনার মার্ক সর্বোচ্চ লেভেলে চলে যাবে। আপনি যদি খাতায় লিখেন ইনশাল্লাহ আপনার মার্ক সর্বোচ্চ লেভেলে চলে যাবে, কোনো সমস্যা নাই। তো আমরা নিউ ওয়ার্কস টাইমের এই জিনিসটা নিয়ে নিব এখন থেকে। হ্যাঁ এর পরের ক্লাসে কি করব, আমরা ইচ পাসিং ডেটা ইউজ করব, ডে বাই ডে আর ইউজ করব না। কেন ইউজ করব না, কারণ ডে বাই ডে ইউজ করলে ওটা নর্মাল লাগে, তাই আমরা ডে বাই ডে আর না ইউজ করে আমরা ইচ পাসিং ডে ইউজ করব। ঠিক আছে, এরপর থেকে আমরা কি করব, ইচ পাসিং ডে ইউজ করব ডে বাই ডে এর বদলে, কারণ এটা সব থেকে বেশি স্ট্যান্ডার্ড। আর যাকে আপনি খাতাটা দেখাবেন সে আপনাকে ভালো একটা মার্কস দিবে। ওকে আসেন এখন আমরা নেক্সটে চলে যাই। দেখেন চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। এইখানে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা এইটা আপনাদেরকে বলতে হবে। এইখানে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা এটা আপনাদেরকে বলতে হবে। চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার, আমি সাবজেক্টটা বলে দিলাম, এখানে সাবজেক্ট হচ্ছে চীন। এখন এখান থেকে ভার্বটা খুঁজে বের করে রাখেন, এখান থেকে ভার্বটা খুঁজে বের করে রাখেন যে বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান, বৃহৎ বাণিজ্যিক অংশীদার, অংশীদার মানে পার্টনার। আচ্ছা এখানে ভার্ব কোনটা বলেন তো, ভার্ব কোনটা? আচ্ছা ভার্ব খুঁজে বের করতে পারবেন কেউ? আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, আপনারা একটু জানাবেন। হ্যাঁ চীন, চীন সাবজেক্ট এটা আমরা দেখেছি, শাহিন রেজা, কিন্তু ভার্ব কোনটা? এই সেন্টেন্সে বাংলা কিছু বাক্য আছে, বাংলা বাক্যতে আপনি ভার্ব খুঁজে পাবেন না। যখন ভার্ব খুঁজে না পাবো তখন কি লিখবো বলেন তো? তো আমরা প্রথমে সাবজেক্টটা লিখে দিই, চীনকে আমরা চায়না বলে লিখবো। কি লিখবো? চায়না। এখন এখানে আপনি কোনো ভার্ব খুঁজে পাবেন না, কারণ আমাকে যদি ভার্ব খুঁজে বের করতে হয় তাহলে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা কি এম ইজ আর ইউজ করতে হবে, রাইট? এম ইজ আর ইউজ করতে হবে। সো আমি এখানে আচ্ছা বর্তমানে এই কথাটা যদি আপনি লিখতে ভুলে যান, এই কথাটা আগে লিখতে পারেন আপনি অ্যাট প্রেজেন্ট দিয়ে। কি দিয়ে? অ্যাট প্রেজেন্ট। আচ্ছা অ্যাট প্রেজেন্ট দিয়ে লিখতে পারেন, এটা শুরুতে লিখতে হবে অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট, এই যে দেখেন অ্যাট প্রেজেন্ট, আমি জাস্ট এমনি দেখাচ্ছি আপনাকে। অ্যাট প্রেজেন্ট এই যে চায়না, অ্যাট প্রেজেন্ট চায়না। এই যে দেখেন শুরু দিয়ে লিখেছি অ্যাট প্রেজেন্ট, তারপর কমা দিয়ে চায়না। কেন? কারণ এখানে একটা প্রেপোজিশন আছে। যেই সব অ্যাডভার্ব গুলোর সাথে প্রেপোজিশন আছে সেই সব অ্যাডভার্ব গুলো হয় সেন্টেন্সের শুরুতে বসবে, আর না হয় সেন্টেন্সের একদম শেষে বসবে। আর অ্যাডভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, এটারও তো ক্লাস আছে। সো সেখানে আরো একটু সুন্দর করে বোঝানো হবে। আর যেসব অ্যাডভার্বের সাথে প্রেপোজিশন বসে না সেই সব অ্যাডভার্ব সবসময় ভার্বের সাবজেক্টের ঠিক পরে বসে, অথবা অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্বের ঠিক মাঝ বরাবর বসে। তো যাই হোক এখানে এখন আমরা এখানে আমরা একটু লিখে দিই চায়না।
ইজ, ইজ হচ্ছে আমাদের ভার্ব। কেন? কারণ এই সেন্টেন্সে আপনি আর কোনো ভার্ব পাবেন না। তো ইজ এর আগে আমরা কি করব? কারেন্টলি, কারেন্টলিটা লিখে নিব। কারেন্টলি মানে হচ্ছে বর্তমান। এই যে দেখেন কারেন্টলি, এই যে বর্তমান, দেখেন চীন বর্তমানে, চীন চায়না কারেন্টলি। ইজ, এখন আমরা ভার্ব নাই, যদি আমাদের কোনো সেন্টেন্সে ভার্ব না থাকে তাহলে আমরা কি বলেছিলাম যে এম, ইজ অথবা আর লিখবো, তাই না? আর যদি পত্রিকার মতন করে লিখতে হয় তাহলে কি লিখবো? রিমেইন লিখবো। আর ইজ এর বদলে কি হবে? ইজ এর বদলে এখানে একটা এস বসবে, তো বসে। ইজ মানে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে এস বসে, এটা আমরা সবাই জানি। অথবা পোজ, হ্যাঁ, তো ধরেন এখানে আমরা ইজ বসায় রাখলাম, অথবা আপনি রিমেইনস বসায় রাখতে পারেন। সরি, এখানে মানে এই যে কারেন্টলি ইজ, অথবা আপনি কি লিখতে পারেন? রিমেইনস। রিমেন্স, রিমেন্স লিখলে ইজ আমি দ্বারের বদলে রিমেন্স লেখা যায়, তাই রিমেন্স লিখলে এটা পত্রিকার মতন হয়ে যায়, রিমেন্স। আর এই যে দেখেন এই কথাগুলো থাকলে অন্যতম এই কথাটাকে আগে নিয়ে আসতে হয়, অন্যতম কথাটাকে কি আগে নিয়ে আসতে হয়। সবসময় এটা মাথায় রাখবেন, একটা বাক্যতে যদি অন্যতম লেখা থাকে তাহলে এই অন্যতম কথাটা ভার্বের ঠিক পরপরই আনতে হবে। এন্ড এই অন্যতম কথাটা আমরা কিভাবে লিখবো? ওয়ান অফ, কি লিখবো? ওয়ান অফ দি, দি লিখবো, ওয়ান অফ দি, এর মানে হচ্ছে অন্যতম। এটা কার পরে আনবো? ভার্বের ঠিক পরপর আনবো, হ্যাঁ, অন্যতম। বাণিজ্যিক অংশীদার, অন্যতম বৃহৎ, এই যে দেখেন বৃহৎ, এখন আমি বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান, অন্যতম বৃহৎ, মানে এখন আপনি ভার্ব তো নাই, কিন্তু আমরা এটা এখানে এনেছি, মানে এইটা এখন লিখতে হবে, এইটা লিখতে হবে, তারপরে এটা, তারপরে এটা লিখতে হবে, তাই না? তারপরে এটা লিখতে হবে। কেন লিখতে হবে? কেন লিখতে হবে এটা আমি পরে দেখাই। কেন লিখতে হবে? কারণ আপনি অন্যতমটা লিখে ফেলেছেন, ওয়ান অফ দা। বৃহৎ ইংলিশ হচ্ছে বিগেস্ট, বৃহৎ ইংলিশ কি? বিগেস্ট। অথবা আপনি বিগেস্ট না লিখে লার্জেস্ট লিখবেন, লার্জেস্টটা বেশি সুন্দর, বুঝছেন? বিগেস্ট না লিখে আপনি লার্জেস্ট লিখবেন, লার্জেস্টটা খুবই সুন্দর। ওয়ান অফ দার কারণে মানে হচ্ছে বিগেস্ট, এগুলো আমাদের কম্পারেটিভ এর উপরে, কম্পারেটিভ ডিগ্রি দিয়ে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। ওইটা আজকে তো আমাদের ফ্রেজাল ভার্বের ক্লাস, তাই আমরা ফ্রেজাল ভার্বটা খেয়াল করব। তো রিমেন্স অথবা ওয়ান অফ দা বিগেস্ট। কি বলছে? বাণিজ্যিক অংশীদার, হ্যাঁ, বাণিজ্যিক অংশীদার ইংলিশটা হচ্ছে ট্রেড পার্টনারশিপ। বাণিজ্যিক অংশীদার, ট্রেড পার্টনার, পার্টনারশিপ না, পার্টনার, ট্রেড পার্টনার। ট্রেড মানে বাণিজ্যিক এবং পার্টনার মানে হচ্ছে অংশীদার, বাণিজ্যিক অংশীদার। হ্যাঁ, এখন কে? বাংলাদেশের, অফ বাংলাদেশ, এই যে র আছে এজন্য অফ বাংলাদেশ। এখন আমি আপনাদেরকেই দেখাচ্ছি অফ বাংলাদেশ। এখন কথা হচ্ছে এইটা কেন বসেছে? দেখেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান, এটাকে বলা হয় বড় বড় অবজেক্ট, এটাকে বলা হয় বড় বড় অবজেক্ট। বড় বড় অবজেক্টকে আপনি কিভাবে ভাঙবেন, বা বড় বড় সাবজেক্টকে আপনি কিভাবে ভাঙবেন, এর উপর একটা সুন্দর ক্লাস আছে। সেই ক্লাসটা করলে আপনি বড় বড় সাবজেক্টকে ভাঙতে পারবেন, বড় বড় অবজেক্টকে ভাঙতে পারবেন। সো এখন আমরা ওইটা নিয়ে কথা বলছি না, এটা পুরোটাই আমাকে অবজেক্ট ধরে নিতে হবে। হ্যাঁ, বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান, এই যেটার সাথে র আছে এটা সবসময় পরে যাবে, যেমন এই যে দেখেন বাংলাদেশের, অফ বাংলাদেশ। এখন আজকে আমাদের ক্লাসটা কোন টপিকসের উপরে? ফ্রেজাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। তাহলে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এম, ইজ, আর এর বদলে রিমেন্স, এগুলোর বদলে আপনি একটা জিনিস দিবেন, সেটা হচ্ছে যে স্ট্যান্ডস ফর, স্ট্যান্ডস ফর। এম, ইজ, আর অথবা রিমেন্স, এগুলোর বদলে স্ট্যান্ড ফর দেওয়া যায়। আমরা সবাই জানি পত্রিকা এম, ইজ, আর এর বদলে রিমেন্সটা লিখে, তাই না? সবাই লিখে পত্রিকাগুলো, কিন্তু কখনো কখনো দেখবেন পত্রিকাগুলো স্ট্যান্ড ফর মানে এইটা লিখে দিয়েছে। এই ফ্রেজাল ভার্বটা কার জন্য লিখতে হয়? এম, ইজ, আর এর বদলে, এম, ইজ, আর এর বদলে কি লিখতে হয়? স্ট্যান্ড ফর, স্ট্যান্ডস ফর, তাহলে পত্রিকার মতন হয়ে যাবে, স্ট্যান্ড ফর। অথবা এম, ইজ, আর এর বদলে আপনি কি লিখবেন? রিমেইনস, রিমেইন, এগুলো লিখবেন, রিমেন অথবা স্ট্যান্ড ফর, এগুলো লিখলেই আপনার পত্রিকা স্টাইলে লেখা হয়ে যাবে। আমি কেন আপনাকে বললাম স্ট্যান্ড ফর লিখতে? দেখেন এখন আমরা পত্রিকা দেখাবো, আর পত্রিকাগুলো কিন্তু এই ওয়ার্ডগুলো চয়েস করেছে, এগুলো কিন্তু খুবই দারুণ ওয়ার্ড। আপনারা চয়েস করলে আপনাদের কাছে খুব সুন্দর করে ফ্রি হ্যান্ড রাইটিংটা চলে আসবে। দেখেন খুব ইজিলি ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এই যে শুড হ্যাভ, কুড হ্যাভ দিয়ে বড় বড় বাক্য লিখুন, এগুলো না, এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং না, এগুলো হচ্ছে আপনার গ্রামার। আপনি যদি এইভাবে শিখেন, রুলস দিয়ে শিখেন, তাহলে আপনি গ্রামারের মধ্যেই পড়ে থাকবেন। ধরেন আপনাকে কেউ বললো যে আজকে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার শেখাচ্ছে, যে ইফ যুক্ত বাক্য, ইফ যুক্ত বাক্যের পরে ধরেন ভার্বের এক নাম্বার ফর্ম বসলে ওই পাশে অবজেক্ট যেটা বলি, ওই পাশে আপনাকে বসাতে হবে কি, যে একটা সাবজেক্ট, তারপরে হচ্ছে শ্যাল উইল অথবা শ্যাল, বা শ্যাল উইল, তারপরে কি ভার্বের এক নাম্বার ফর্ম। এগুলোকে বলা হয় গ্রামার, এগুলো কখনো ফ্রি হ্যান্ড রাইটিং না। হ্যাঁ, আবার আপনাকে যদি কেউ শেখায় যে শুড হ্যাভ, কুড হ্যাভ এর বদলে
শুড হ্যাভ বা কুড হ্যাভ এগুলো আমরা লিখবো, এবং এগুলোতে আপনাকে সেন্টেন্স প্র্যাকটিস করাচ্ছে, তাই না? এগুলো বড় বড় স্ট্রাকচার লিখছে এবং সেন্টেন্স প্র্যাকটিস করাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে সেটা না ফ্রি হ্যান্ড রাইটিং না, সেটা হচ্ছে গ্রামার। বুঝতে পেরেছেন? আপনাদের বইগুলো আপনারা অনেকগুলো দেখবেন ইন অর্ডার টু দিয়ে বাক্য লেখা শিখুন। এগুলো আসলে ইন অর্ডার টু দিয়ে বাক্য লেখা শিখুন না, এগুলো আসলে গ্রামার, পুরোটাই গ্রামার। আপনি যদি এটা দিয়ে শিখতে থাকেন, আপনি বাজার থেকে বই কিনেন, এই বইগুলোতে এগুলোই লেখা আছে, আপনি যদি এগুলো শিখতে থাকেন, ইন দ্য ইন লাস্টে যদি আপনার আজ থেকে 3 মাস পরেও যদি 46 বিসিএস হয়ে থাকে, রিটেন দিতে যান, লাস্ট মান্থে যে দেখবেন আপনি ফ্রি হ্যান্ড রাইটিংই শিখেননি, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আপনি বাজার থেকে যে বইটা কিনেছেন সেই বইটা আপনার শেষ হয়ে গেছে, বাট আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখেননি। এটার কারণ হচ্ছে এটা যে আপনি যেটা শিখছেন সেটা গ্রামার, নট এই ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে এইটা, যেটা হচ্ছে আপনাকে একদম বাস্তবিকভাবে শেখানো হচ্ছে, আপনাকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, নিউজ পেপার দেখানো হচ্ছে, এ টু যেটা আপনার ভোকাবুলারি ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনার লেখা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এর জন্য কোনো স্ট্রাকচার দেখাচ্ছি না, কোনো স্ট্রাকচারের প্রয়োজন নাই। শুধু মনে রাখবেন সাবজেক্ট আর ভার্বটা বসাবো প্রথম দিকে, প্রথম 5টা ক্লাসে সাবজেক্টের ভার্ব বসাতে আপনার একটু প্রবলেম হবে, আস্তে আস্তে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আসেন এগুলো আমি আপনাকে এমনি দেখাইলাম। হ্যাঁ, সো এইভাবে যখন আপনি স্ট্যান্ড ফর গুলো দেখবেন নিউজ পেপারে, তখন আপনি বুঝে নেবেন এটা হচ্ছে এম ইজ আর, এটার মানে আর কিছু না। এটার মানে স্ট্যান্ড ফর মানে অবশ্যই মোকাবেলা করা, ধরেন এরকম বোঝায়, কিন্তু আসলে হচ্ছে স্ট্যান্ড ফর মানে শক্তিশালী, এরকম বোঝায়। তো এইটা হচ্ছে এম ইজ আর এর বদলে তারা বসায়, এই জন্য আমরা নিউজ পেপারে এই ফ্রেজাল ভার্বটা এখানে ইউজ করেছি। হ্যাঁ, আসেন এবার আমরা একটু এক্সাম্পল দেখি, নিউজ পেপারের এক্সাম্পল গুলো দেখি। এই যে নিউজ পেপারের 2টা এক্সাম্পল আমরা এনেছি, একটু ভালো করে লক্ষ্য করেন। যদি আপনি অ্যাট প্রেজেন্ট লেখেন তাহলে এখানে একটা প্রিপোজিশন আছে, তাই এটা শুরুতে দিয়ে এখানে একটা কমা দিয়েছে। হ্যাঁ, চায়না স্ট্যান্ড অ্যাজ, এরা স্ট্যান্ড ফর এর বদলে স্ট্যান্ড অ্যাজ লিখেছে, কোনো সমস্যা নাই, আপনি অ্যাজ লিখতে পারেন, অ্যাজ আ মেজর ট্রেড। বুঝে গেছে? আমরা কি বলেছিলাম? ওয়ান অফ দি, আর গার্ডিয়ান পত্রিকা, এটা উপরেরটা হচ্ছে আমাদের গার্ডিয়ান পত্রিকা। গার্ডিয়ান মানে গার্ডিয়ান একটা পত্রিকা আছে, সেই ইংরেজি পত্রিকাটা কিভাবে লিখছে দেখেন, স্ট্যান্ড অ্যাজ, স্ট্যান্ড ফর স্ট্যান্ড অ্যাজ একই জিনিস। হ্যাঁ, স্ট্যান্ড ফর অথবা স্ট্যান্ড অ্যাজ একই জিনিস। ওই এটা কার বদলে লিখেছে বলেন তো? এটা কার বদলে লিখলাম আমরা এখানে? কার বদলে? আমরা এখানে মেজর ট্রেড অ্যালাই অফ বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে একটা মেজর ট্রেড তারা দখল করে রেখেছে, মেইন ট্রেড অ্যালাই অফ বাংলাদেশ। এখন বলেন তো এই স্ট্যান্ড অ্যাজটা কার জন্য বসেছে? কমেন্টস করেন। চায়না ইজ কারেন্টলি ওয়ান অফ বাংলাদেশের লার্জেস্ট ট্রেড পার্টনার্স। হ্যাঁ, আচ্ছা আমরা একটা জিনিস ভুল করেছি, বাংলাদেশিস এটা লিখতে বাংলাদেশ লার্জেস্ট লিখে ফেলেছি। ওই জায়গাটা হবে হচ্ছে বাংলাদেশিস। হ্যাঁ, বাংলাদেশ লিখলেন, এই যে বাংলাদেশ, সোজা কথা বাংলাদেশ লিখলেন, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, তারপরে লার্জেস্ট। হ্যাঁ, লার্জেস্ট। অথবা যদি আপনি এইভাবে লার্জেস্ট এই কথাটা আগে লিখতে চান, লার্জেস্ট কথাটা যদি আপনি আগে লিখতে চান, তাহলে লার্জেস্ট অফ বাংলাদেশ, লার্জেস্ট অফ বাংলাদেশ। এই যে দেখেন আমরা আরো সুন্দর করে লিখেছি, লার্জেস্ট অফ বাংলাদেশ। এগুলোকে বলা হয় বড় বড় সাবজেক্টে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। তার মানে আপনাকে বড় বড় সাবজেক্টটা খেয়াল রাখতে হবে। যেমন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে থাকবেন অনবরত, কিন্তু বড় বড় সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া হবে। যেমন আজকের গুরুত্বটা কিসের উপরে বলেন তো? আজকের গুরুত্বটা হচ্ছে আপনার যে ভার্বটা আছে এই ভার্বটার উপরে গুরুত্ব, যে ফ্রেজাল ভার্ব দিয়ে সেটাকে রূপান্তরিত করা যায় এটার উপরে গুরুত্ব। বাট আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতেছেন অনবরত। আসেন দেখেন, এইখানে দেখেন চায়না কি বলতেছে, হোর্স, চায়না ধরে রেখেছে। চায়না কি ধরে রেখেছে? আ সিগনিফিকেন্ট পজিশনস। কোথায়? চায়না কোথায় সিগনিফিকেন্ট পজিশন ধরে রেখেছে? অ্যাজ বাংলাদেশ ইজ কি কমার্শিয়াল, বাংলাদেশের মেন পয়েন্ট, কি পয়েন্ট যেটাকে বলা হয় কি কমার্শিয়াল পার্টনার, মানে প্রধান। এখানে কি মানে হচ্ছে প্রধান কমার্শিয়াল পার্টনার হিসেবে ধরে রেখেছে। বাংলাদেশের প্রধান কমার্শিয়াল পার্ট হিসেবে চায়নাই কিন্তু প্রধান। আপনি যদি এখন ধরেন চায়নাই কিন্তু প্রধান, এটা আপনি বলতে পারেন যে এটা কি এখন মানে এই যে 5 অক্টোবরের পরের কাহিনী না। আমরা সবাই জানি যে বাংলাদেশের পার্টনার মানে বাণিজ্যিক পার্টনারের মধ্যে সব থেকে বড় পার্টনার কিন্তু ইন্ডিয়া, এটা আমরা সবাই জানি, আমাদের এটা জানা সবাই জানি। কিন্তু আপনি যদি 41 বিসিএস দিয়ে থাকেন বা 44 বিসিএস দিয়ে থাকেন, আজকের টপিক্সটা কিন্তু সে তার উপরে ভিত্তি করে যে তাদের এই টপিক্সটা ছিল 44 বা 41 বিসিএস এর টপিক্স। তো এই টপিক্সের উপরে তাদেরকে লিখতে বলা হয়েছিল যে বাংলাদেশ চায়না সম্পর্কটা আসলে কি। কেউ জানে না সব থেকে বড় পার্টনার হচ্ছে বাংলাদেশের চায়না। হ্যাঁ, সব থেকে বড় পার্টনার হচ্ছে বাংলাদেশের চায়না। হ্যাঁ, আসেন এবার আমরা এটা লেখা শিখি। এই যে দেখেন এইখান থেকে লেখা, আপনার মাথা ঘামাইতে হবে না, কোনো স্ট্রাকচার নাই। এত বড় বাক্য লেখার জন্য আপনার কোনো স্ট্রাকচারের প্রয়োজন নেই। এত বড় বাক্য লিখেছে ইজের বদলে স্ট্যান্ড অ্যাজ, খুবই দারুণ। এম ইজারের বদলে আব্দুর রহমান লিখেছেন এবং ভার্বের কারণে, হ্যাঁ ভার্বের কারণে এম ইজারের বদলে রানা, আব্দুর রহমান, তারপর হচ্ছে পম্পি দেবী, তারপর হচ্ছে বিথি দাস, আমরা অনেকজনকে দেখতে পেরেছি, উম্মে
রুমনা, অনেকজনকে দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো লাগছে। আপনারা ক্লাসগুলো করেন, 5টা ক্লাস শেখার পরে আপনার নর্মাল ইংলিশ তো চলে আসবে, এর জন্য কোনো স্ট্রাকচার নাই। এখন এখান থেকে আপনার প্রথম প্রথম একটু খুঁজতে দেরি হবে, প্রথম প্রথম লিখতে দেরি হবে, কিন্তু ইন দ্য এন্ড আপনাকে আর খুঁজতে হবে না, আপনি চলে আসবেন। আপনার কাছে যেটা মনে হয় সাবজেক্ট, আপনি দেখবেন সাবজেক্ট ধরে ফেলেছেন, ভার্ব আপনি ধরে ফেলেছেন, কিন্তু আগে আপনাকে 5টা ক্লাস করতে হবে, সাবজেক্ট আর ভার্ব ধরে ফেলতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কি বা কাকে দ্বারা কাকে প্রশ্ন করবেন, আপনি ভার্ব কোথায় পাবেন, খুঁজে পাবেন না। আমরা সবাই জানি যে ভার্ব হচ্ছে আমদানি করে, এটা সব বাংলা বাক্যের একদম শেষে থাকে। এখন এটা প্রধান কথা না, আমার হচ্ছে সাবজেক্ট কি, বাংলাদেশ মূলত চীন থেকে শিল্প, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, বস্ত্র, কাঁচামাল, রাসায়নিক পণ্য এবং বিভিন্ন ভোক্তা সামগ্রী আমদানি করে থাকে। বাংলাদেশ আমদানি করে, বাংলাদেশ কি করে, আমদানি করে। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। এখন আপনি যদি সাবজেক্ট আগে লিখে ফেলেন, সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট আছে, সাবজেক্ট যদি আপনি লিখে ফেলেন, তাহলে আপনাকে কি করতে হবে, আমদানি করে এই কথাটা লিখে ফেলতে হবে, করার কিছু নাই। আসেন এটা লিখি, যে বাংলাদেশ, এটা লিখে ফেললেন বাংলাদেশ। হ্যাঁ, আর আমদানি করা ইংলিশ হচ্ছে ইম্পোর্টস। ইম্পোর্টস, বাংলাদেশ একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, থার্ড পার্সন মানে বাংলাদেশ একটাই আছে পৃথিবীতে, যেসব জিনিসগুলো একটাই আছে পৃথিবীতে সেগুলো সবাই থার্ড পার্সন। বাংলাদেশ কিন্তু পৃথিবীতে দুইটা নাই, দুইটাকে আছে বলেন তো? আর আছে কিন্তু মিনি বাংলাদেশ কোথায় আছে বলেন তো? আচ্ছা, নিউজে দেখা গেছিল না? তো বাংলাদেশ ইম্পোর্টস, আমার ভার্ব হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে। এখন এই যে এটা সাবজেক্ট হয়ে গেছে, এটা ভার্ব হয়ে গেছে, কারণ আমরা যেটা যেখানে ইচ্ছে আপনি সেটা বসান। হ্যাঁ, আচ্ছা, এই মূলত কথাগুলো যদি লেখা থাকে তাহলে এগুলা ভার্বের আগে লিখবেন, এগুলা এক ধরনের অ্যাডভার্ব। হ্যাঁ, মূলত মূলত কথাগুলো আগে লিখবেন, এগুলাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। তো মূলত কথাটা হচ্ছে মেনলি, মেনলি, তারপরে ইম্পোর্টস লিখেন, এই যে আমদানি করে, ইম্পোর্টস। এখন আপনি বলতে পারেন এইটা আগে লিখলাম না কেন, এইটা না লিখলেই চলে, এটা না লিখলেও চলে, তবে আমরা এমনি লিখতে পারলাম যে মেনলি ইম্পোর্টস। এগুলা অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব গুলো সাবজেক্ট এবং ভার্বের ঠিক মাঝ বরাবর বসবে। হ্যাঁ, মেনলি ইম্পোর্টস কি। এখন দেখেন, এখন এখন যেটা যেখানে ইচ্ছা, আপনি এখন চিন্তা করতেছেন, আচ্ছা ভাইয়া আমরা পিছন দিক থেকে আসবো, আরে আসেন কোনো সমস্যা নেই, আপনি সামনের দিক থেকে আসেন কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আমরা একটা রুলস এর মধ্যে আগাচ্ছি, এটার পরে এটা লিখবো। এরপরে কি আছে, চীন থেকে, ফ্রম চীন, চায়না, ফ্রম চায়না। তারপরে কি লেখা আছে, শিল্প যন্ত্র, তো শিল্প ইংলিশ কি, ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি মানে শিল্প। আমার যেহেতু যন্ত্র দুইটা একসাথে লেখা আছে, যন্ত্র আমাকে লিখতে হবে, তাই আমি এখানে এটাকে অ্যাডজেক্টিভ বানাই দিলাম, ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল, একটু থামেন, ইন্ডাস্ট্রিয়াল। আর এই যে যন্ত্র ইংলিশ কি, মেশিনারি, অথবা আপনি টুলস ইউজ করতে পারেন যন্ত্র ইংলিশ হিসেবে। যদি আপনার মনে না থাকে তাহলে আপনি টুলস ইউজ করবেন, ইন্ডাস্ট্রিয়াল টুলস, এগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক, এখানে আমরা মেশিনারিটা লিখছি, মেশিনারি। ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে শিল্প, আর মেশিনারি মানে যন্ত্রপাতি, মানে একদম সহজটাও লিখতেছি না আবার কঠিনটাও লিখতেছি না। যাই হোক, এটা আমরা লিখে ফেললাম। হ্যাঁ, এখন কি করতে হবে, তারপরে কি, ইলেকট্রনিক্স, এটা লিখবেন, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স। তারপরে কি লিখবেন, ইলেকট্রনিক, আর তারপরে কি, বস্ত্র কাঁচামাল। বলেন তো বস্ত্র ইংলিশ কি লিখবো, বস্ত্র ইংলিশ কি লিখবো, টেক্সটাইল, টেক্সটাইল। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন, আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যে ভাইয়া আসলে আমি তো শব্দের অর্থই জানি না, ইংরেজি শব্দ আছে, বাংলা শব্দ। আপনি 3টা ক্লাস করেন, 3টা ক্লাসের হোমওয়ার্ক করেন, অলরেডি 2টা ক্লাস হয়েছে, একটা ক্লাসের একটু সাউন্ডে প্রবলেম ছিল। হ্যাঁ, আর আজকের ক্লাসেও জানি না সাউন্ড কেমন আছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি ভালো। 3টা ক্লাস করেছেন, আজকের ক্লাস নিয়ে 3টা ক্লাস করেছেন, এই 3টা ক্লাস করেন, হোমওয়ার্ক দেন, আপনার মিনিমাম 200টা ভোকাবুলারি হয়ে গেছে। আপনি যদি দেখেন হোমওয়ার্ক জমা দেন, 200-300 ভোকাবুলারি হয়ে গেছে আপনার। আপনি যদি 5টা ক্লাস করেন, আপনার 500 ভোকাবুলারি হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেখেন আপনি ক্লাসে করে এবং হোমওয়ার্ক জমা দিলে আপনার 500 ভোকাবুলারি হয়ে যাচ্ছে। এটা করতে কতদিন, আপনার একটা ক্লাস করলে আপনার 100+ ভোকাবুলারি হয়ে যাচ্ছে। এইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হচ্ছে না, কারণ নিউজ পেপার ভোকাবুলারিও শিখছেন, আবার নর্মাল ভোকাবুলারিও শিখছেন, আবার পরীক্ষায় আসা ভোকাবুলারিও আপনি শেখা হয়ে যাচ্ছে, ব্যবহার করা হয়ে যাচ্ছে, উইথ দ্য গ্রামারও শেখা হয়ে যাচ্ছে। এমন কোর্স আর কোথায় পাবেন যে সবকিছু একটা কোর্সের মধ্যেই চলে আসতেছে, মানে এমনও হচ্ছে। যাই হোক, টেক্সটাইল, এবং দেখেন টেক্সটাইল কাঁচামাল, কাঁচামালকে আমরা র ধরতে পারি, র, র মানে একদম কাঁচামালকে বলা হয় র, বস্ত্র কাঁচামাল, টেক্সটাইল র। প্রোডাক্ট লিখে দেন, হ্যাঁ প্রোডাক্টটা লিখলে দেখতে সুন্দর লাগে, প্রোডাক্ট, র প্রোডাক্টস। হ্যাঁ, টেক্সটাইল র প্রোডাক্টস, 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 সরি, টেক্সটাইল র প্রোডাক্টস। তারপরে দেখেন বস্ত্র কাঁচামাল হয়ে গেছে, এবং রাসায়নিক পণ্য, রাসায়নিক ইংলিশটা হচ্ছে কেমিক্যাল,
কেমিক্যাল পণ্য। আচ্ছা, পণ্য ইংলিশ আপনি প্রোডাক্টসও লিখতে পারেন, আবার গুডস লিখতে পারেন। গুডস গতকালকের ক্লাসে দেখানো হয়েছিল, গুডস এটা লিখতে পারেন। এবং বিভিন্ন ভোক্তা সামগ্রী, এবং এবং ইংলিশ কি অ্যান্ড, আর ভোক্তা ইংলিশ কি কনজিউমার। দেখেন যেটা যেখানে আছে সেটা সেখানে বসাইলাম না, যেটা যেখানে আছে সেটা সেখানে আমি বসাইলাম না, আমি কি উল্টাপাল্টা করলাম যে কোনটার পরে কোনটা আছে সেটাই বসাই দিচ্ছি। এখন শুধু আমি মাথায় মাথায় রেখেছি যে সাবজেক্টের পরে ভার্ব বসবে, এই যে ভার্ব বসাইছি, সাবজেক্টের পর ভার্ব। এগুলো আপনাকে পরে শেখাই দেবো, এগুলো অ্যাডভার্বের ক্লাসে সুন্দর করে বসাবো, কোনটা দুইটা ভার্বের মাঝখানে বসাবো, কোনটা সেন্টেন্সের শুরুতে আর কোনটা সেন্টেন্সের শেষে বসাবো, এগুলো আপনাকে আমরা সুন্দর করে দেখাই দেবো। তো যাই হোক, কনজিউমার ভোক্তা সামগ্রী, কনজিউমার সামগ্রী। আপনি কনজিউমার টুলস দিতে পারেন, সামগ্রী কনজিউমার এগুলো দিতে পারেন। মানে কনজিউমার কি সামগ্রী ইংলিশ কি দেওয়া যায়, সামগ্রী ইংলিশ কি দেওয়া যায়, কি দেওয়া যেতে পারে, আপনারা একটু কমেন্টস করেন। কেমিক্যাল গুডস, হ্যাঁ সামগ্রী ইংলিশ কি দেওয়া যেতে পারে, যদি আপনাদের কাছ থেকে আমরা একটা কমেন্টসটা চাই যে সামগ্রী ইংলিশ কি দেওয়া যেতে পারে, এটা যদি আপনাদের কাছ থেকে চাই তাহলে আপনারা কি দিবেন। ওই কনজিউমার গুডস এটাই দিয়ে দেন না, এই যে গুডস আছে অ্যান্ড কনজিউমার গুডস, ওইটাই মানে ওই কনজিউমার মানে সামগ্রী, এই গুডস ওই সামগ্রী মানে এইটাই, যে ভোক্তা সামগ্রী মানে কনজিউমার গুডস, বোঝা গেছে। পণ্য এটা আহামরি কোনো কিছু না, পণ্য। দেখেন আমরা এখানে আর কি বাকি আছে, কোনো কিছু বাকি নাই। আপনি যদি এটা সেন্টেন্সটা পড়েন, দেখেন বাংলাদেশ মেনলি ইম্পোর্টস ফ্রম চায়না ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, ইলেকট্রনিক্স, টেক্সটাইল র প্রোডাক্টস বা টেক্সটাইল র মেটেরিয়ালসও দিতে পারেন, অ্যান্ড চায়না কি বলছে কেমিক্যাল গুডস অ্যান্ড কনজিউমার গুডস, মানে এই যে সামগ্রী এটাও প্রোডাক্ট, এটাও প্রোডাক্ট বসালেও হবে, সমস্যা নেই। আপনি এখানে গুডস বসালেন, এখন আপনি এইভাবেই দিয়ে দিতে পারেন। দেখেন সেন্টেন্স হয়ে গেছে। এখন আপনি বলতে চাচ্ছেন যে আচ্ছা কখনো কখনো আমরা কিছু শব্দ দেখি, ইম্পোর্টস মানে কি আমদানি করা, তো এটাকে আমরা দেখি মাঝে মাঝে যে ব্রিং আউট, কি দেখি, এটা একটা ফ্রেজাল ভার্ব, ব্রিংস আউট, ব্রিংস আউট এটা একটা ফ্রেজাল ভার্ব। ব্রিংস আউট মানে হচ্ছে সরি ব্রিংস ইন, সরি 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 ব্রিংস ইন, ব্রিংস ইন, ব্রিংস ইন একটা ফ্রেজাল ভার্ব। ইম্পোর্টের বদলে ব্রিংস ইনটা বসে, ইম্পোর্টের বদলে আমাদের কি বসে, ইম্পোর্টের বদলে আমাদের ব্রিংস ব্রিংস ইনটা বসে। ব্রিংস ইন মানে হচ্ছে আমদানি করা। এখন নিউজ পেপার গুলো আসলে এটা ইউজ করে যে ব্রিংস ইন, আপনারা তখন বুঝেন আচ্ছা এটা ইম্পোর্ট না এক্সপোর্ট। হ্যাঁ, ব্রিংস ইন, ব্রিংস ইন মানে নিয়ে আসা, নিয়ে আসা মানে কি আমদানি করা। এটা আমরা ফ্রেজাল ভার্ব দিয়ে ওদের ইউজ গুলা দেখি, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। কনজিউমার গুডস, হ্যাঁ কনজিউমার গুডস, আচ্ছা এগুলো আমরা ইউজ করব। তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র আজকের আমাদের ফ্রেজাল ভার্বের উপরে ক্লাস, তাই না, আজকে আমাদের ফ্রেজাল ভার্বের উপরে ক্লাস। তো আমরা কিছু ফ্রেজাল ভার্ব শিখছি, সাথে সাথে ফ্রি হ্যান্ড রাইটিংটা পুরোপুরি শিখে যাচ্ছি। এতে কি হচ্ছে, আপনাদের যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা দেখেন আরো বৃদ্ধি পাচ্ছে। যদি আমি এখন যদি এইটার উপর একটা নিউজ পেপারে দেখাই, তাহলে আপনার নিউজ পেপারও পড়া হয়ে যাচ্ছে, আপনার ফ্রি হ্যান্ড রাইটিংও শেখা হয়ে যাচ্ছে। ইভেন আপনার এই যে ফ্রেজাল ভার্ব, যে অচেনা ফ্রেজাল ভার্বগুলো আছে সেগুলোও কিন্তু আমরা দিয়ে রেখেছি। আপনি যদি একদম শুরুতে চলে যান আমাদের ক্লাসের, আচ্ছা এইখানে না, একদম ক্লাসের যদি আপনি শুরুতে চলে যান, একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এটা কোথায়, এই যে দেখেন আমরা এখানে কিছু ফ্রেজাল ভার্ব দিয়ে রেখেছি, আরো ফ্রেজাল ভার্ব আছে, সেগুলো দিয়ে রাখবো, সাথে সাথে আপনি ইউজ করতে থাকবেন। আসেন আমরা একটু দেখি, এটা না আমরা এইটা দেখবো। হ্যাঁ, এইটা তো আমরা লিখে শেষ করেছি, এখন এইটা দেখেন এইখানে কি বলছে, দেখেন দ্য কান্ট্রি প্রাইমারিলি ব্রিংস ইন, এই যে দেখেন, এই যে দেখেন গার্ডিয়ান ইউজ করেছে, এই যে দেখেন ব্রিংস ইন, হ্যাঁ দ্য কান্ট্রি প্রাইমারিলি ব্রিংস ইন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন লক্ষ্য করেন, আমরা কিন্তু ইম্পোর্টস লিখতেছিলাম, আমরা কিন্তু ইম্পোর্টস লিখতেছিলাম, ইম্পোর্টস, ইম্পোর্টস এর সাথে এস বসাচ্ছিলাম, তারা কি বসাচ্ছে ব্রিংস ইন। তখন আপনার বুঝেন না যেটা কি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট, আমরা কি লিখতেছিলাম ইন্ডাস্ট্রিয়াল, ওই যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস এগুলা সেগুলা লিখতেছিলাম, তাই না। তারা দেখেন কত সুন্দর ওয়ার্ড চয়েজিং করেছে, ইলেকট্রনিক আইটেমস, এই যে এগুলাকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক লিখেছিলাম আমরা, কিন্তু তারা কি লিখেছে ইলেকট্রনিক আইটেমস, এগুলোকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার বা ফিক্সড এক্সপ্রেশন। ফিক্সড এক্সপ্রেশন এগুলোর উপরে ক্লাস আছে, যে ফিক্সড এক্সপ্রেশন, যখন এগুলোর উপরে ক্লাস আসবে তখন আপনি এগুলো বসানো শিখবেন, যে ইলেকট্রনিকের সাথে কি বসে, আইটেম বসে, এগুলো নাই। আবার দেখেন এখানে দেখেন টেক্সটাইল ইনপুটস, ইনপুটস মানে হচ্ছে টেক্সটাইলের যে কাঁচামাল সেটাকে বলছে কি ইনপুটস বলছে, আমরা কি বলছিলাম র মেটেরিয়াল বা র প্রোডাক্ট, অ্যান্ড কেমিক্যালস অ্যান্ড আদার কনজিউমার প্রোডাক্ট, এই যে কনজিউমার গুডস অথবা কনজিউমার প্রোডাক্টস, এন্ড এই যে আদার একটা এক্সট্রা শব্দ বসাইছে, এগুলো হচ্ছে ফিক্সড এক্সপ্রেশন। আমাদের একটা আছে ফিক্সড এক্সপ্রেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন। আজকের পর্বটা কি ফ্রেজাল ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, আর একটা ক্লাস হবে কি ফিক্সড এক্সপ্রেশন দিয়ে
আপনি কি ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন বা রাইটিং শিখুন ইংলিশ। আচ্ছা এবার আসেন, এবার যেটা নিচেরটা দেখাবো, এটা আবারও বলে রাখছি, এটা গার্ডিয়ানের স্ট্রাকচার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, কিন্তু আপনাদের এক্সট্রা কয়েকটা ক্লাস নেওয়ার পরে তারপরে স্ট্রাকচার সম্পর্কে ধারণা দিব। তবে আজকে থেকে দেখাতে শুরু করি, না দেখাতে থাকলে আপনি আসলে বুঝবেন না যে নিউ ইয়র্ক টাইম কিভাবে তাদের পত্রিকাগুলো লিখে। বাংলাদেশের ইম্পোর্টস বাস্কেট, এই যে একটা শব্দ ইউজ করেছে যে বাংলাদেশি ইম্পোর্টস বাস্কেট, বাংলাদেশের যে ইম্পোর্ট কোয়ালিটি, বাংলাদেশের যে ইম্পোর্ট পদ্ধতি, বাস্কেট মানে এখানে পদ্ধতি, এগুলাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। কোথাও লেখা ছিল না বাংলায়, কিন্তু এখানে এরা ইউজ করেছে। ফ্রম চায়না, আমরাও কিন্তু ফ্রম চায়না দিয়েছিলাম। আবার দেখেন আমরা লিখেছিলাম ইন্ডাস্ট্রিয়াল টুলস বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, কিন্তু আমরা কি এইটা লিখেছিলাম? দেখেন তো, ইনক্লুডস, এটা কি আমরা লিখেছিলাম? লিখি নাই। এগুলোকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার অথবা ফিক্সড এক্সপ্রেশন, মানে মূলত হচ্ছে এগুলো দিয়ে সেন্টেন্সটাকে সৌন্দর্য বৃদ্ধি করতেছে, এগুলো এক্সট্রা। এই যে দেখেন বাস্কেট, এই যে দেখেন ইনক্লুডস। কখন ইনক্লুডস লিখতে হয় এটা জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিই। যখন দেখবেন অনেকগুলা নাউন কমা কমা দিয়ে যুক্ত আছে, এই যে দেখেন, এই যে কমা কমা দিয়ে যুক্ত আছে, এই যে দেখেন কমা কমা দিয়ে যুক্ত আছে, তখন ইনক্লুডসটা লিখে তারপর শুরু করবেন। এগুলোর উপরে ক্লাস আছে আপনাদের, হ্যাঁ? আপনার কোনো টেনশন করেন না যে ওরা এইভাবে লিখতেছে আমরা বুঝতেছি না, ওদের স্ট্রাকচার পর্যন্ত আপনার ধরা হয়ে যাবে। ইভেন আপনি যদি 3-4টা পত্রিকার স্ট্রাকচার নিয়ে লিখতে বসেন, আপনার লেখার ধরন, আপনার জৌলুস অন্য লেভেলে চলে যাবে, বুঝা গেছে? অন্য লেভেলে চলে যাবে ইনশাল্লাহ। ইন্ডাস্ট্রিয়াল টুলস, ইলেকট্রনিক, গ্যাজেট, এই যে দেখেন আমরা পড়েছি আইটেমস, তারা ইলেকট্রনিকের সাথে গ্যাজেট যুক্ত করেছে। আমরা সবাই জানি, কিন্তু আমরা এখন প্রচুর পরিমাণে ইউটিউব দেখি, তো মানে ইলেকট্রনিকের সাথে আইটেমসও দেওয়া যায়, গ্যাজেটসও দেওয়া যায়। টেক্সটাইলস, মেটারিয়াল, আমরা টেক্সটাইল র মেটেরিয়াল লিখেছিলাম, তারা টেক্সটাইল মেটেরিয়াল লিখেছে। চাইনিজ গুডস অ্যান্ড ভ্যারিয়াস হাউস হোল্ড প্রোডাক্ট, হাউস হোল্ড প্রোডাক্ট মানে হচ্ছে ভ্যারিয়াস মানে অনেক রকমের, হ্যাঁ? ভ্যারিয়াস হাউস হোল্ড প্রোডাক্ট, অনেক রকমের প্রোডাক্ট ইউজ করে। হাউস হোল্ড মানে মানে হচ্ছে যে আপনার বাসা বাড়ির জন্য বা কনজিউমারদের জন্য অনেক রকমের প্রোডাক্ট তারা ইউজ করে। এইভাবে কিছু শব্দ তারা দিয়ে রাখে। তবে এইটা যে আপনি বুঝতে পারছেন না এটা না, আপনি কিন্তু বুঝতে ঠিকই পাচ্ছেন, কিন্তু আপনি এখন নিউ ইয়র্ক টাইম পড়লে আপনি কিছু বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ এই যে দেখেন আমরা আপনাকে লিখে দিচ্ছি, আস্তে আস্তে আমরা আপনাকে বোঝাবো। আজকে যেমন 3টা ক্লাস হয়েছে, 5টা ক্লাস হওয়ার পর আমরা তখন নিউ ইয়র্ক টাইমের স্টাইলটা নিয়ে আসবো। এখান থেকেও আপনি ধরতে পারবেন নিউ ইয়র্ক টাইমের স্টাইলটা। আমি যদি বলি এখান থেকে ধরেন এই পর্যন্ত সাবজেক্ট, এই পর্যন্ত সাবজেক্ট, সরি এই পর্যন্ত ফ্রম চায়না, এই পর্যন্ত তারা সাবজেক্ট হিসেবে ধরেছে, আর ইনক্লুজটাকে তারা ভার্ব হিসেবে ধরেছে, আর যেটা যেখানে আছে সেটা সেখানে রেখেছে। এখন এইটা কি? বাংলাদেশিস ইম্পোর্টস বাস্কেট ফ্রম চায়না, এই পুরোটাকে তারা সাবজেক্ট কিভাবে ধরেছে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আপনারা সেই ক্লাস করলে আপনাদের কাছে কমপ্লিট ধারণা চলে আসবে। আসেন নেক্সটে আসি। অন্যদিকে, অন্যদিকে ইংলিশ কি লিখতে পারি বলেন তো? আপনারা বলেন, অন্যদিকে ইংলিশ কি লিখতে পারি? এটা আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে? রাসেল এবং বাকি যারা আছেন আপনারা পত্রিকার মতন করে লিখতে পারবেন একদম। আমি আপনাদেরকে একদম বলে দিচ্ছি, মাত্র 15টা ক্লাস, মাত্র 15টা ক্লাস করেন, আপনি পত্রিকার মতো করে লিখতে পারবেন। ইভেন আমরা কিন্তু আজকে টপিকটা ধরেছি কি বলেন তো? বাংলাদেশ চীন বাণিজ্যিক সম্পর্ক। দেখেন এইটা আমাদের পরীক্ষাগুলোতে আসছে না, 41 বা 42 পরীক্ষাগুলোতে আসছে। আপনি যদি 30টা প্যাসেজ, আমরা প্রতিদিন একটা করে টপিক ধরি, এই টপিকগুলো যদি আপনার পড়েন আর আমাদের এখান থেকে যদি আপনি হোমওয়ার্ক গুলো করেন, আপনার আলাদা করে কোনো ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং অথবা আপনার এসে রাইটিং এর জন্য বই কিনতে হয়, এগুলো আপনার কিনতে হবে না। এই আমাদের এই শিটগুলোই আপনাকে ভালো তথ্য দেবে। আর যদি কিনতেই হয় একান্তই, আমাদের কাছে নিজস্বভাবে আর্টিকেল তৈরি করা হচ্ছে, মোটামুটি 7-8টার মতন তৈরি করা হয়েছে। আরো 30টা টপিক্সে তৈরি করা হবে, একদম ফোকাস রাইটিং যেভাবে আপনি 8 করে করে লিখতে পারবেন, সেগুলোও তৈরি করা হচ্ছে। সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, এইটা ভয় পেন না। আর সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব, এবং আমাদের এগুলো কারো মতন হবে না, ঠিক আছে? আসেন এখান থেকে এটা দেখি। অন্যদিকে ইংলিশ কি লিখতে পারি? অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, এটা সহজ ভাষায় লিখলাম। তবে আপনি যদি গার্ডিয়ান পত্রিকা দেখেন তাহলে তারা লিখে ইন অ্যাডিশন টু। তারা কি লিখে? ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন। তারা কি লিখে? ইন অ্যাডিশন লিখে। দেখাবো সমস্যা নেই। অথবা ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট, এটা কারা লিখে? এরা নিউ ইয়র্ক টাইম লিখে। তো এক একজন এক এক রকম লিখে, ঠিক আছে? আমরা এইভাবে লিখলাম, হ্যাঁ? আচ্ছা আসেন আমরা সহজটা লিখলাম, অন দ্য আদার হ্যান্ড, আমরা একদম সহজটা লিখলাম। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, এখানে কমা আছে না, এই যে আমরা কমা দিয়ে দিলাম, হ্যাঁ? কমা দেওয়ার পরে এখন দেখেন, চীনে বাংলাদেশি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষি পণ্য ও ওষুধ পণ্য রপ্তানি করা হয়। চীনে বাংলাদেশি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষি পণ্য ও ওষুধ রপ্তানি করা হয়। এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট কোনটা? এটা এখন বলেন তো।
আপনি অনেকগুলাকে সাবজেক্ট ধরতে পারবেন, এখানে আপনি বাংলাদেশকেও সাবজেক্ট ধরতে পারবেন বা অন্য কিছুকে সাবজেক্ট ধরতে পারবেন, কিন্তু আমার কথা হচ্ছে এখানে সাবজেক্ট কোনটা আপনি ধরতে চান, বা আমাদের বাংলাদেশের যে সাবজেক্ট সেটা কোনটা, এটা বলবেন। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড, ওকে, অন দ্য আদার হ্যান্ড অথবা আদারওয়াইজ, আদারওয়াইজ উনিও কিন্তু লিখেছে। আরেকটা লেখা যায় মেইন হোয়াইল, আরেকটা কি লেখা যায় মেইন হোয়াইল, এইটাও লেখা যায়, তবে এইটার ক্ষেত্রে একটু মিনিংটা একটু আলাদা আসে, তবে লেখা যায়। অন দ্য আদার সাইড, অন দ্য আদার সাইড, অন দ্য আদার হ্যান্ড, বিসাইডস, ও দারুন, আপনি দারুন, আপনাকে খুবই ধন্যবাদ। তবে বিসাইডস এর সাথে মোর এভার গুলো যায়, আপনি বিসাইডস লিখলে হবে না। হ্যাঁ, একটু মোর এভারের দিকে চলে যায়, তবে এই কথাটার দিকে চলে যায়। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ, আপনি বাংলাদেশ ধরতে পারেন। আচ্ছা, এখন ধরেন আমি বলতেছি যে এখানে চীনে বাংলাদেশি তৈরি পোশাক, বাংলাদেশি তৈরি পোশাক, এইখানে আপনাকে বাংলাদেশটাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। বাংলাদেশি তৈরি পোশাক এটা সাবজেক্ট হিসেবে আপনি যেটা ইচ্ছে সেটা ধরতে পারেন। চীনে এইখানে না, চীনে না, চীনে বাংলাদেশি তৈরি পোশাক। ধরেন আমরা এখানে কি করলাম, যে বাংলাদেশ তৈরি, বাংলাদেশি না, দেশি না, বাংলাদেশ, এইটা ধরলাম, এটা একদম অ্যাডভান্সে চলে যাবে। হ্যাঁ, একদম অ্যাডভান্সে না গিয়ে একদম ছোট্ট করে ধরি, বাংলাদেশ তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষি পণ্য ও ওষুধ রপ্তানি করে, করা হয় না, করে। এগুলাতে এখন আমরা প্যাসিভ ভয়েস আনবো না, কারণ আমাদের ভয়েসের উপর একটা ক্লাস আছে, সমস্যা নাই, সেখানে আমরা ভয়েসটাকে একটু ক্লিয়ার করে দিব। এখন যদি আনি তো দুইটার মধ্যে একটু কিটক্যাট লেগে যাবে, সমস্যা নাই, অনেকগুলো ছোট ছোট জিনিস, একদম পিচ্ছি পিচ্ছি জিনিস, একটা ক্লাস করলে এটা ক্লিয়ার, একদম পিচ্ছি পিচ্ছি জিনিস। আচ্ছা, আচ্ছা, দেখি, দেখেন, বাংলাদেশ তৈরি করে, বাংলাদেশ রপ্তানি করে, বাংলাদেশ কি করে, রপ্তানি করে, তাহলে লিখবেন কি, বাংলাদেশ, বাংলাদেশ রপ্তানি করা, ইংলিশ কি, এক্সপোর্ট, সহজ ভাষায় লিখলাম, এক্সপোর্টস মানে কি, সহজ ভাষায় লিখলাম, বাংলাদেশ এক্সপোর্ট, কি রপ্তানি করে, তৈরি পোশাক, তৈরি পোশাক ইংলিশ কি হবে, গার্মেন্টস, গার্মেন্টস প্রোডাক্ট, প্রোডাক্ট না লিখলেও চলে, গার্মেন্টস লিখলেই সেটা তৈরি পোশাক হয়ে যায়। তারপর আমরা লিখতেছি গার্মেন্টস প্রোডাক্ট। হ্যাঁ, এই পোশাকের ইংলিশ কিন্তু এখানে প্রোডাক্টস, অথবা গার্মেন্টস লিখলেই হয়ে যায়, শুধু গার্মেন্টস লিখবেন, গার্মেন্টস প্রোডাক্ট। তারপরে কি বলতেছে, চামড়াজাত পণ্য, লেদার, চামড়াজাত পণ্য হচ্ছে লেদার, লেদার মানে হচ্ছে চামড়া, আর পণ্য হচ্ছে গুডস। আচ্ছা, গুডসও লিখতে পারেন, প্রোডাক্টসও লিখতে পারেন, গুডস, গুডসের সাথে এস দিলে ওটা পণ্য হয়ে যায়। হ্যাঁ, তারপরে কি বলছে, কৃষি পণ্য, এগ্রিকালচার প্রোডাক্ট, এগ্রিকালচার প্রোডাক্ট। আচ্ছা, বলেন তো আমরা যদি নিউজ পেপারের মতন করতে চাইতাম, তাহলে এই জায়গাতে কিন্তু ইনক্লুড বসাতে হতো, কেন, কারণ দেখেন অনেকগুলা নাউন দ্বারা যুক্ত আছে। দেখেন, এই যে একটা হচ্ছে এক্সপোর্ট, গার্মেন্টস প্রোডাক্ট, লেদার প্রোডাক্ট বা লেদার গুডস, এগ্রিকালচার প্রোডাক্টস, এই যে অনেকগুলা নাউন যুক্ত থাকে না, অনেকগুলা নাউন যুক্ত থাকলে তখন কি, ওই পাশে যাবে না, প্রোডাক্টটা আমরা নিচে লিখি, এখানে না লিখে প্রোডাক্ট আমরা নিচে লিখি, প্রোডাক্ট। এই যে তখন নাউন, এই যে কমা 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 দ্বারা যুক্ত হয়, একটু আগে আমরা কি দেখালাম, নিউজ পেপার গুলো কি করছে, ইনক্লুড যুক্ত করতেছে। তো আপনি যদি ইনক্লুডটা যুক্ত করে দিতেন, এখানে আরো একটা সুন্দর হতো। যেহেতু আমরা এখন নর্মাল ইংলিশের মধ্যে আছি, তো আমরা ওই জিনিসটা যুক্ত করবো না, একটু পরে আমরা দেখবো যখন, তখন আমরা ঠিকই দেখতে পারবো। আচ্ছা, চামড়াজাত পণ্য এবং হচ্ছে ঔষধ রপ্তানি, ও ও ওষুধ ইংলিশ কি হবে, আমরা মেডিসিন দিতে পারি, বাট ঔষধ না লিখে মেডিসিন হচ্ছে ফার্মাসিউটিক্যাল, ফার্মি। আচ্ছা, এইটা কিন্তু আপনার পরীক্ষাতে বানানে আসবে, ফার্মাসিউটিক্যাল। হ্যাঁ, সিটিউকেও, এইটা বানানটাও আমারও ভুল হয় মাঝে মাঝে, ফার্মাসিউটিক্যাল এরকম হয় আর কি। ফার্মাসিউটিক্যালস মানে হচ্ছে ওষুধজাত পণ্য, রপ্তানি করা হয়। আমরা তো রপ্তানিটা লিখেই দিয়েছি, রপ্তানি করা হয় কোথায়, রপ্তানি করা হয় চীনে। এখন যখন ইম্পোর্ট এক্সপোর্ট লেখা হয়, ইম্পোর্ট অথবা এক্সপোর্ট লেখা হয় কোনো সেন্টেন্সে, এক্সপোর্ট লেখা হয় যেটা এক্সপোর্ট। এখন চীনে, এই কথাটা কথাটা আমরা কি বলি, ইন চায়না, এটা বলি না, যে ইন চায়না, এটাই তো বলি, ইন চায়না মানে চায়নাতে বা চায়নাই বা চীনে, এই কথাগুলো বলি। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট যে সেন্টেন্সে লেখা আছে, কোথায় এক্সপোর্ট আর কোথায় ইম্পোর্ট করা হয়, সেই ক্ষেত্রে টু চায়না, টু চায়না, চায়নাতে, চায়নাতে ইম্পোর্ট করা হয়। এখন আমি আপনাকে এইখানে বলবো যে প্রেপোজিশনের উপর একটা গুরুত্ব দিতে হবে, বিকজ অফ দ্যাট আপনাদেরকে প্রেপোজিশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসে এই জিনিসটা কিন্তু খুবই ক্লিয়ারলি দেওয়া হবে, যেটাতে আপনার আলাদা করে প্রেপোজিশনের ক্লাস করা লাগবে না, না করাটাই বেটার। প্রেপোজিশনের কোনো ক্লাস করতে হয় না, প্রেপোজিশনের জন্য আপনি অবভিয়াসলি এই টপিকগুলো খেয়াল করবেন, আপনার প্রেপোজিশন ক্লিয়ার হবে। প্রেপোজিশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, ওই ক্লাসে আপনার প্রেপোজিশন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আপনাকে আলাদা করে কোথাও প্রেপোজিশন পড়তে হবে না। তো যাই হোক, চায়না,
এইভাবে আমাদের লেখা হয়ে গেল। এইভাবে আপনি লিখতে পারেন, অথবা আপনাকে এখন আমি নিউজ পেপারে নিয়ে যাব এবং সেখান থেকে আপনাকে আমি দেখানোর চেষ্টা করব যে নিউজ পেপারগুলো কিভাবে লিখে। একটু ভালো করে লক্ষ্য করেন নিউজ পেপারগুলো কিভাবে লিখে, এটা দেখাই। দেখেন এইখানে অন দ্য আদার হ্যান্ডের জায়গায় গার্ডিয়ান পত্রিকা, মানে উপরেরটা হচ্ছে গার্ডিয়ান পত্রিকা, কি লিখেছে যে কনভার্সলি। দেখেন কত ওয়ার্ড চয়েসিং গুলা দেখেন, আপনি অন দ্য আদার হ্যান্ড লিখেছেন, ইন কন্ট্রাস্ট লিখেছেন, তারপরে হচ্ছে ইন অ্যাডিশন টু লিখেছেন, বাট হঠাৎ করে গার্ডিয়ান পত্রিকা কি লিখেছে, কনভার্সলি। কনভার্সলি লিখে দিয়েছে, মানে অন্যদিকে। দেখেন কত সুন্দর লিখেছে, হ্যাঁ, কারণ অন্যদিকে। চায়না রিসিভ বাংলাদেশি অ্যাপেরাল, চায়না রিসিভ করে, চায়না গ্রহণ করে বাংলাদেশি অ্যাপেরালস। অ্যাপেরাল মানে হচ্ছে বাংলাদেশের যে মানে বাংলাদেশের আমদানি কৃত যে পণ্যগুলোকে বলা হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাপেরাল, বা যেগুলোকে অনুমোদন দেওয়া হয় সেগুলোকে বলা হয় অ্যাপেরাল। বাংলাদেশি অ্যাপেরাল, লেদার আইটেম। দেখেন লেদারের সাথে কি বসাইছে, দেখেন আমরা একটু আগে ইলেকট্রনিক আইটেম পড়ছিলাম না, ইলেকট্রনিক গ্যাদার, কি বলে ওটা, ইলেকট্রনিক আইটেম পড়ছিলাম তাই না, গ্যাজেট পড়তেছিলাম, ইলেকট্রনিক গ্যাজেট। দেখেন লেদারের সাথে তারা কি যুক্ত করেছে, আইটেমস। আমরা কি যুক্ত করেছিলাম, প্রোডাক্টস, গুডস। তারা কি যুক্ত করেছে, আইটেমস। তাহলে প্রোডাক্ট গুড যুক্ত করার দরকার আছে, দরকার নাই। পত্রিকার মতন করে লিখতে চাইলে আইটেমস যুক্ত করে, আইটেমস। অ্যাগ্রো প্রোডাক্টস, দেখেন আমরা কি লিখেছিলাম বলেন তো, এগ্রিকালচার প্রোডাক্ট। তারা লিখেছে কি দেখেন, অ্যাগ্রো প্রোডাক্টস। আরেকটা জিনিস লিখতে পারেন আপনি, ফার্ম প্রোডাক্ট, ফার্ম প্রোডাক্ট। আরেকটা জিনিস কি লিখতে পারেন, ফার্ম প্রোডাক্টস, প্রোডাক্টস। যেমন এরা কি লিখেছে, অ্যাগ্রো প্রোডাক্টস, এগ্রিকালচার পুরোটা লিখে নি। অ্যান্ড মেডিসিন, ওই আমি মেডিসিনটাই লিখতাম, বাট আমি ওখানে ফার্মাসিউটিক্যালসটা লিখলাম, তাই না। আমি বললাম কিন্তু মেডিসিন লেখা যায়, কিন্তু আমি ফার্মাসিউটিক্যালসটা লিখেছি, হ্যাঁ। আচ্ছা, রেডিমেড ক্লথস, হ্যাঁ 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 হ্যাঁ, এটাও কিন্তু খুবই মানে সুন্দর। রেডিমেড গার্মেন্টস, হ্যাঁ, রেডিমেড গার্মেন্টস মানে হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট বোঝায়, হ্যাঁ, গুড গুড গুড। এটা খুবই দারুণ, আপনারা খুবই দারুণ করে লিখতেছেন। যে কি নাম আছে একটু দেখি, আপনার নামটা একটু দেখি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আব্দুল্লাহ আল তানজিল। ওকে, দারুণ, আপনার লেখাটা খুবই দারুণ হয়েছে, মাশাআল্লাহ। জিনিসগুলো আসলে আমরাও দেখবো এইভাবে, হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশ সেন্টস গার্মেন্টস প্রোডাক্টস, দেখেন এইখানে একটু লক্ষ্য করেন বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, একটু আমরা একটু দেখি, আমরা তো আজকে ফ্রেজাল ভার্ব দেখেছি, একটা জিনিস মিস্টেক করেছি। এক্সপোর্টের বদলে কোন ফ্রেজাল ভার্ব ব্যবহার করা যেতে পারে, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করে রাখি, আগে প্রশ্ন থাকুক, এটা ওই যে ওখানে লিখতে ভুলে গেছি, হ্যাঁ, এখন লিখে দিব, সমস্যা নাই, লিখে দিব, সেই সমস্যা নাই। এক্সপোর্টের বদলে আমরা কোন ফ্রেজাল ভার্বটা ব্যবহার দেখেছি পত্রিকাতে, এইটা আপনাদের কাছে প্রশ্ন। যদি না পারেন আর একটু লিখবেন যে না জানি না, তাহলে লিখে দেবো। এটা লিখতে ভুলে গেছি, আজকে তো ফ্রেজাল ভার্বের ক্লাস ভুলে গেছি, হ্যাঁ। তো এখানে হচ্ছে সেন্স লিখেছে কারা, নিউ আর্টস টাইম লিখেছে কি, সেন্স গার্মেন্টস। গার্মেন্টস মানে ওই তৈরি পোশাক, আর ওই যে রেডিমেড গার্মেন্টস মানেও তৈরি পোশাক, হ্যাঁ। তারপর হচ্ছে লেদার অ্যাক্সেসরিজ, দেখেন আমরা আইটেম লিখেছি, আমরা গ্যাজেট লিখেছি, আমরা অ্যাক্সেসরিজ লিখবো, সমস্যা কি, এগুলাকে সেন্টেন্স ইনহ্যান্সার বলা হয়, অ্যাক্সেসরিজ। ফার্ম প্রোডিউস, দেখেন এই আমি একটু আগে লিখলাম ফার্ম, আচ্ছা, ফার্মে FARM, ফার্ম, ফার্ম প্রোডিউস, প্রোডাক্ট অথবা প্রোডিউস যেটাই দেবেন হবে। অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, এই যে এই ইউটা ভুল হয়েছে, এটা কিন্তু আপনার পরীক্ষাতে বানানে আসবে, মানে হচ্ছে স্পেলিং মিস্টেক। ফার্মাসিউটিক্যাল গুডস টু দ্য চাইনিজ মার্কেট। আচ্ছা, আমরা কি বললাম, টু চায়না। দেখেন কত সুন্দর করে তারা লিখেছে, চায়নার সাথে কি করেছে, চাইনিজ মার্কেটটাকে যুক্ত করে দিয়েছে। নিউজ পেপারের কাহিনী হচ্ছে একটু সুন্দরভাবে লেখার জন্য চায়নার সাথে আবার একটু মার্কেট যুক্ত করে দিয়েছে, টু দ্য চাইনিজ মার্কেট। চায়নাকে চাইনিজ বানাই দিয়েছে এবং মার্কেট করে দিয়েছে। দেখেন কত সুন্দর সুন্দর ওয়ার্ড। এগুলো আসলে কোথা থেকে শিখবো, এগুলো কি ক্লাস আছে নাকি, হ্যাঁ। এগুলোকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশনের ক্লাস অথবা সেন্টেন্স ইনহ্যান্সারের ক্লাস। যদিও আমরা এটাকে ফিক্সড এক্সপ্রেশনের ক্লাসে ধরে রেখেছি, যে কি থাকলে কি বসাবো, মানে ধরেন চায়না আছে, চায়নার মার্কেট বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে, তারপরে মার্কেট বসে দিতে হবে, হ্যাঁ। চাইনাস অ্যারাউন্ড বসাতে হবে, চাইনাস ফিল্ড বসাতে হবে, কোন একটা দেশের নাম বোঝালে কি কি বসানো যেতে পারে, এই জিনিসগুলো একটা ক্লাসে শেখানো হয়ে যাবে। তখন আপনার যেটা থাকবে সেটা, এটা থাকলে এটা বসাতে হবে, এটা থাকলে এটা বসাতে হবে, ওগুলোকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। সো ওগুলা থাকলে এগুলা বসাবো, ব্যাস, আর কিছু না। এটা একটা শেষ লাইন, আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুব বেশি টাইম আপনাদের ওয়েস্ট করবো না, ইনশাল্লাহ আপনারা ভালো ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন এখান থেকে। এখানে দেখেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালিত হচ্ছে। এখন দেখেন এইখানে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এখানে আমরা সাবজেক্ট কোনটাকে ধরবো। সাপোজ আপনি কালকে, যদি আপনি আমার কালকের একটা পরশুর একটা ক্লাস দেখে থাকেন, তাহলে আপনি এখান থেকে দেখেছেন আয়তায় এইটা আগে লিখে ফেলতে হয়। আয়তায় ইংলিশ হচ্ছে আন্ডার, আন্ডার, এটা লিখে ফেললেন। আন্ডার, কিসের আন্ডার, আন্ডার, এই কথাটা আগে লিখে ফেলবেন, এটা একটা প্রিপোজিশন। এখন কিসের আয়তায় দেখেন, বেল্ট অ্যান্ড রোড, বেল্ট অ্যান্ড রোড, একটা চায়নার রোড আছে, বেল্ট অ্যান্ড রোড। সো আন্ডার বেল্ট, এটা ক্যাপিটাল লেটারে আমি দিলাম, বেল্ট অ্যান্ড রোড, LT, বেল্ট অ্যান্ড
রোড, এগুলা ক্যাপিটাল লেটারে দিলাম কারণ এটাকে একটা অন্যরকম লেভেলে ধরে। ইনিশিয়েটিভ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা হচ্ছে চায়নার একটা রাস্তা যারা এশিয়া মহাদেশের মধ্যে, ভারত বাদে এশিয়া মহাদেশের সকলগুলোর মধ্যেই চলাচলের জন্য, তবে ভারতেও তারা এই রোডটাকে প্রতিস্থাপন করতে চাচ্ছে। এখানে আপনি ট্রাক বা মানে হচ্ছে যানবাহন দ্বারা মানে উড়ন্ত প্লেন ছাড়াই যানবাহন দ্বারা আপনি প্রোডাক্টকে এখান থেকে ওইখানে করতে পারবেন। যাই হোক, ইনিশিয়েটিভ, রোড ইনিশিয়েটিভ। তারপরে এটাকে সংক্ষেপে বলা হয় BRI, এটা লিখলে বুঝে নেবেন, এগুলোর পূর্ণ ফর্ম আসবে আপনাদের পরীক্ষায়। হ্যাঁ, ইনিশিয়েটিভ প্রকল্প মানে প্রজেক্টস। হ্যাঁ, প্রকল্পের আয়তায়। দেখেন এইটা আমার লেখা হয়ে গেল, কেন আন্ডারটা আমরা লিখবো, আয়তায় কথাটা লেখা থাকলে এটা শুরুতে নিয়ে যায় লিখবো। আন্ডার বেল্ট, দি বেল্ট লিখলে ভালো হতো, আন্ডার দ্য বেল্ট রোড অ্যান্ড ইনিশিয়েটিভ প্রোডাক্টস, তবে ভুল হয়নি, এটা লিখলেও হবে। হ্যাঁ, প্রোডাক্ট, হ্যাঁ পরিচালিত হচ্ছে এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আয়তায় পরিচালিত হচ্ছে বা আয়তায় পরিচালিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার ভার্ব, এখন আমাকে ভার্ব লিখতে হবে। তাহলে আপনি ভার্ব লিখেন, তাহলে ভার্বটা কি হবে, পরিচালিত হওয়া ইংলিশ কি হয়, ধরেন এটা হচ্ছে, ও একা পরিচালিত হচ্ছে আরেকজনের দ্বারা। এখন আমি একটু প্যাসিভ ভয়েসে ফিরে যাই। হ্যাঁ, হয়, হচ্ছে, হয়েছে, হবে, এই কথাগুলো থাকলে আপনি বুঝে নেবেন এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছেন? তো এখন চলেন আমরা প্যাসিভ ভয়েস দিয়ে করে দিই। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টস, যেহেতু অনেকগুলা প্রজেক্টস এর কথা বলা হচ্ছে সেহেতু আমরা এখানে লিখবো আর বিং। এখন বিং কেন লিখলাম দেখেন, এই যে ছয়ে থাকলে এম ইদারের বদলে বিং লিখতে হয়, এবং তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। এখন 3 নাম্বার ফর্ম কি বসবে, লিড। 3 নাম্বার ফর্ম কি বসবে, 3 নাম্বার ফর্ম বসবে লিড। বুঝতে পেরেছেন? 3 নাম্বার ফর্ম বসবে লিড। ওকে, হ্যাঁ, ডিস্ট্রিবিউট, হ্যাঁ ডিস্ট্রিবিউটও খুবই সুন্দর ওয়ার্ড। আচ্ছা, তো লিড, এই যে দেখেন আর বিং লিড, এগুলো আমাদের প্যাসিভ ভয়েসে শেখানো হবে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। হয়, হচ্ছে, হবে, এই কথাগুলো আমরা প্যাসিভ ভয়েস দিয়েই লিখবো, এগুলো অন্য কোনো ভয়েস দিয়ে লিখবো না, মনে রাখবেন এটা মাথায়, হয়, হচ্ছে, হবে, এগুলো প্যাসিভ ভয়েস দিয়ে লিখবো। তো এগুলো ওই যে ছয় আছে, তাই আমি দ্বারার পদে ভার্বের সাথে আইএনজি বসে না, এই যে ভার্বের সাথে আইএনজি, আর ধরেন এইটা আরেকটা ভার্ব বসালাম, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। লিড 1 নম্বর ফর্ম হয়ে গেছে, লেড হচ্ছে 1 নম্বর ফর্ম। পরিচালিত হচ্ছে বা ম্যানেজ লিখতে পারেন, পরিচালিত হচ্ছে। এখন দেখেন পরিচালিত হচ্ছে, এটার একটা আপনার এটার একটা ফ্রেজাল ভার্ব বসায় দেন না, তাহলে তো সুন্দর হবে। আর বিং লেড, এইটা না বসে, মনে ধরেন আর বিং লেড এইটা না বসে, আপনি লিখবেন আর বিং ক্যারিড আউট হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, বুঝতেছে? তো ক্যারিড আউট গুলো আমাদের পত্রিকাগুলো দিয়ে থাকে, আমরা দিই না। ক্যারিড আউট গুলো কারা দিয়ে, আমাদের পত্রিকাগুলো দিয়ে থাকে। তো পত্রিকাগুলো যখন ক্যারি আউটটা দেয় তখন কিন্তু এটা পত্রিকার মতন হয়ে যায়, বুঝে গেছে? তো পত্রিকার মতন করে আমরা ক্যারিড আউটটা এখানে যুক্ত করলাম। আচ্ছা, যাই হোক, এটা আপনি যুক্ত করতে পারেন, এটা আমরা পরে যুক্ত করে দেখাবো। আর বিং লেড মানে ওই যে লিড মানে পরিচালিত করা, লেড মানে হচ্ছে পরিচালিত করা। এখন দেখেন আপনার যেটা ইচ্ছা, এখন কি বাকি আছে, বাংলাদেশে, তাহলে ইন বাংলাদেশ, দেখেন কোনো স্ট্রাকচার নাই। ইন বাংলাদেশ, বিভিন্ন অবকাঠামোগত, তাহলে বিভিন্ন ইংলিশ কি ভ্যারিয়াস লিখতে পারেন, অথবা আপনি সেভারেল লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমরা এখানে ভ্যারিয়াসটা লিখলাম, ভ্যারিয়াস অবকাঠামোগত। অবকাঠামো ইংলিশ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এখানে যেহেতু লেখা যাবে না, ছোট জায়গা হয়ে গেছে, আমরা এখানে লিখে দিচ্ছি ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, ইউআরই এখন আর বসবে না, কারণ গত কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই গত কথাটার বদলে আমরা এল যুক্ত করে দিলাম। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, উন্নয়ন হচ্ছে ডেভেলপমেন্ট। প্রকল্প ওই যে প্রজেক্টস, প্রকল্প কি ইংলিশ কি প্রজেক্টস। হ্যাঁ, প্রজেক্টস, ব্যাস আমাদের কাছে আর কোনো কাজ নাই, দেখছেন? তাহলে আমাদের স্ট্রাকচারের কোনো দরকার আছে? স্ট্রাকচার মানেই হচ্ছে গ্রামার, এটা মাথায় রাখবেন। স্ট্রাকচার মানেই হচ্ছে কি গ্রামার। প্রজেক্টস প্লুরাল ফ্রম ক্যান্সার, আপনি প্রজেক্ট আপনি প্লুরাল ফ্রম নাও দিতে পারেন, এটা আপনি প্রজেক্টস দেন না। এখানে যদি প্রকল্পগুলো বলা থাকতো তাহলে আমরা প্রজেক্টস এস যুক্ত করতাম, এখানে আমি এমনি যুক্ত করেছি, আপনার ইচ্ছা আপনি যুক্ত করবেন কি করবেন না। যদি এখানে প্রজেক্টের সাথে এস যুক্ত না করেন তাহলে এখানে ইজ দিবেন, কি দিবেন, এখানে আপনি ইজ দিবেন, ইজ বিং, ঠিক আছে?
আর যদি আপনি এস যুক্ত করেন তাহলে হবে না। হ্যাঁ, তবে আপনি এখানে দেখেন প্রকল্পগুলো কথাটা লেখা থাকলে প্রজেক্টস এস যুক্ত করবেন, ঠিক আছে? তো যাই হোক, এইটা আমি ইচ্ছা করে যুক্ত করলাম, এসটা আমি ইচ্ছা করে যুক্ত করলাম, না যুক্ত করলেও হবে, কিন্তু এখানে যদি এস না যুক্ত করেন তাহলে এখানে ইজ দিবেন। বুঝে গেছে? মানে কিছু কিছু জিনিস আছে এগুলাকে প্লুরাল করতে হয়, এগুলাকে প্লুরাল করলে স্যাররা বেশি মার্কস দেয়। কিছু কিছু জিনিস আছে আপনি ওই ধরেন হচ্ছে কনস্ট্রাকশনস এই কথাগুলোর সাথে কোনোদিন আপনি দেখেছেন যে কনস্ট্রাকশন এর সাথে কোনোদিন এস যুক্ত হয়? তো আপনি যদি এস যুক্ত করে দেন, এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, আমাদের গ্রামাটিক্যাল ভাষায় এগুলো ভুল, বাট আপনার এগুলো এক্সট্রা অর্ডিনারি গুলো আপনাকে মানে নিতে হবে। জাস্ট আমি আপনাকে এইটার একটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো এক্সট্রা অর্ডিনারি। হ্যাঁ, তো নিউজ পেপার স্টাইলটা দেখেন, সেভারেল ইনফ্রাস্ট্রাকচার, দেখেন অধিকাংশ ইনফ্রাস্ট্রাকচার, এই যে ইনফ্রাস্ট্রাকচারের সাথে আমরা যুক্ত করি, অধিকাংশ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস এরা যুক্ত করেছে, আপনি না যুক্ত করলেও সমস্যা নাই। আর আর এই যে দেখেন প্রজেক্টের পরে আর বসাইছে, আর এর বদলে আমরা কি বসাতে পারি? একটু আগে আমরা আপনাদেরকে শেখা এসেছি, স্ট্যান্ড ফর অথবা স্ট্যান্ড অ্যাজ। দেখেন কত সুন্দর, আরো সুন্দর। অথবা আপনি কি যুক্ত করতে পারেন? রিমাইন্ডস, রিমাইন্ড। হ্যাঁ, আচ্ছা, আন্ডারওয়ে কি বলছে দেখেন, প্রজেক্টগুলো অন্তর্ভুক্ত, আন্ডারওয়ে মানে হচ্ছে অন্তর্ভুক্ত ইন বাংলাদেশ, ইন বাংলাদেশে অন্তর্ভুক্ত। এই যে সেভারেল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস আর আন্ডারওয়ে বাংলাদেশে অন্তর্ভুক্ত, ইন বাংলাদেশ, বাংলাদেশে অন্তর্ভুক্ত অ্যাজ পার্ট অফ চাইনাস, চাইনাস পার্ট, কোন পার্ট? চাইনাস বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পার্ট, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পার্ট, BRI সংক্ষেপে বলা হয়, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পার্টের অংশ হিসাবে এই যে প্রজেক্টগুলো বাংলাদেশে অন্তর্ভুক্ত করা আছে, বাংলাদেশে অন্তর্ভুক্ত করা আছে। এইটা মিনিং না, মিনিং যেটা আপনি পড়েছেন, মিনিং যেটা একটু আগে আপনি পড়েছেন সেটা হচ্ছে মিনিং। আচ্ছা একটু দেখেন, এইখানে দেখেন, এটা তো গেল গার্ডিয়ান পত্রিকা, ও একদমই সহজ ভাষায় লিখে, কিন্তু আপনি যদি নিউ ইয়র্ক টাইম দেখতে যান তাহলে ওরা কি করে দেখেন, নিউ ইয়র্ক টাইমের কাহিনী দেখেন। এই যে দেখেন, দ্য BRI মানে হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পরে তারা কি লিখেছে? ফার্ম ওয়ার্ক। এগুলো তারা যুক্ত করতেছে কি? এগুলোকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্স, সরি ফিক্সড এক্সপ্রেশন। এগুলোকে যুক্ত করতে হবে, কোন ওয়ার্ড থাকলে কি যুক্ত করতে হবে? যেমন ফার্ম ওয়ার্ক যুক্ত করেছে, হ্যাজ এনাবেল সহজ করে দিয়েছে, হ্যাজ এনাবেল মানে হচ্ছে সহজ করে দিয়েছে, একদম সহজ পন্থা করে দিয়েছে। মাল্টিপল ডেভেলপমেন্ট অনেক রকমের উন্নত। তারপর হচ্ছে কি বলছে দেখেন, ভেঞ্চার্স অ্যাক্রস বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভেঞ্চার, আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন না, ভেঞ্চার করেন না, সেই বিভিন্ন জায়গায় অ্যাক্রস পুরো বাংলাদেশ জুড়ে, বাংলাদেশের বিভিন্ন জায়গা জুড়ে, তাই বলছে বিভিন্ন জায়গা জুড়ে। হ্যাঁ, তো বাংলাদেশের বিভিন্ন জায়গা জুড়ে তারা একটা ডেভেলপমেন্ট করে দিয়েছে, এনাবেল সুযোগ করে দিয়েছে, এটা বলছে। কিন্তু মূল ঘটনাটা হচ্ছে এইটার, আপনি যদি অর্থটা পড়তে যান তাহলে অর্থটা আসে হচ্ছে এইটা, এইটা না, এই যে এইটা অর্থটা আসে এটা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় বাংলাদেশ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প পরিচালিত হচ্ছে। বুঝে গেছে কি? কিন্তু আমরা ওই যে আক্ষরিক একটা অনুবাদ করি না, আক্ষরিক অনুবাদ করার ফলে আমাদের যে প্রবলেমটা তৈরি হচ্ছে সেটা কি, আমরা আসলে যখন নিউজ পেপার পড়তে যাচ্ছি তখন আর হচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদেরকে আমি বলছি, মাত্র এখানে 15টা ক্লাসের পর আপনি নিউ ইয়র্ক টাইম, আল জাজিরা, গার্ডিয়ান পত্রিকা অনায়াসে পড়বেন, আপনার কাছে খুবই মজা লাগবে। শাহিন রেজা নামে একটা স্টুডেন্ট আছে, তাকে খালি জিজ্ঞাসা করেন, বাকিটা আমি বলবো না। হ্যাঁ, আবার কিছু স্টুডেন্ট আছে ক্লাস করছে, তারাও দেখবেন যে এখন নিউ ইয়র্ক টাইম পড়ে এবং বলেও, এরকম আমরা কিছু ভিডিও ছাড়বো ইনশাল্লাহ, এরকম আমরা কিছু ভিডিও ছাড়বো আমার ক্লাসের মধ্যে। তারা কিভাবে বলছে যে ভাইয়া নিউ ইয়র্ক টাইম একদম, স্যার নিউ ইয়র্ক টাইম আমরা পড়তেছি এখন খুবই ভালো লাগছে, এখন আমরা সবকিছু বুঝি, বা আমরা নিউ ইয়র্ক টাইম থেকেও ভালো করে লিখতে পারি। মানে অনেকের ভিতরে এরকম একটা জৌলুসতাও কাজ করে যে এখন আমরা নিউ ইয়র্ক টাইমের মতো, নিউ ইয়র্ক টাইম থেকেও ভালো করে লিখতে পারতেছি, ইভেন আমরা গার্ডিয়ানের স্টাইলেও লিখতে পারছি, আল জাজিরার স্টাইলেও লিখতে পারছি। তবে আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবে শেখাই যে আপনি সবগুলো পত্রিকা একসাথে করলে আপনার যে রাইটিং স্কিল হয় সেই রাইটিং স্কিলটা আপনি রাইট করেন, দেখেন ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে। ইভেন আমাদের এই ক্লাসগুলো দ্বারা আপনি BCS, ব্যাংক, IBA, MBA, তারপরে হচ্ছে পরীক্ষায় অথবা অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা একদম বেসিক থেকে আপনাকে পত্রিকা লেভেলে নিয়ে যাব। ITS এর লিখিত আপনি সর্বোচ্চ মার্কস পাবেন, কারণ পত্রিকার উপর স্ট্যান্ডার্ড আর কোনো কিছু হয় না, তো সর্বোচ্চ মার্কস পাবেন। এর পাশাপাশি আপনাদেরকে আমরা আরো কিছু জিনিসে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান নিউজ পেপারগুলোতে, ইংলিশ নিউজ পেপারগুলোতে, বিভিন্ন দূরের ইংলিশ নিউজ পেপারগুলোতে মানে ওইটা ফ্রিল্যান্সিংই বলে, মূলত বাসায় বসে ইনকাম যেটা করতে চান, এরকম জায়গাগুলোতেও যাতে আপনারা ভালো করে রাইটিং স্কিল লিখতে পারেন, এর জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পরে নেক্সট ক্লাসে আমরা আপনাদেরকে পুরো সিলেবাস দেখাবো,
35টা টপিক, যেমন আজকে চীন ভারত বাংলাদেশ সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক, এরকম একটা টপিক। ঠিক একইভাবে আপনাদেরকে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, আন্তর্জাতিক যে সমস্যাগুলো আছে বা আন্তর্জাতিক যে কোয়ালিটি টপিকগুলো আছে, এই সবগুলো টপিক শেষ করানো হবে। এরপর আপনাদেরকে এইটার উপরে মানে চীন বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের উপরে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং এর। আপনাদেরকে জাস্ট আমরা বাংলা দিয়ে দেবো, যারা করছেন তারা দেখবেন। আপনারা একটু যদি যারা এখনো পাননি আমাদের হোমওয়ার্ক, তারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে আমরা হোমওয়ার্কটা পাইনি। বিগত 2টা ক্লাসের আমরা 2টা ক্লাসের হোমওয়ার্কস আপনাদেরকে দিয়ে দেবো, আপনার হোমওয়ার্ক দেখবেন এবং হোমওয়ার্কটা জমা দিবেন। আর এর সাথে আমরা প্রশ্নের সমাধানটা আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব। তো পরবর্তীতে বলতে গেলে এখন অনেকে হোমওয়ার্ক জমা দিচ্ছে, এর জন্য আমরা দিচ্ছিলাম না, তবে আমরা এখন দিয়ে দিতে চাচ্ছি আমাদের যে সমাধান পিডিএফটা, সেটা এখন থেকে আমরা আপনাদেরকে দিয়ে দিব। সমাধান পিডিএফটা একদিন পরে দিব, সবসময় এটা মাথায় রাখবেন। সমাধান পিডিএফটা একদিন পরে দিব, কারণ হচ্ছে আপনারা হোমওয়ার্ক না জমা দিলে সমাধান পিডিএফটা আমরা দিতে পারবো না। আর সমাধান পিডিএফ দেওয়ার পরে কারো হোমওয়ার্ক জমা নেওয়া হবে না, আপনি জমা করে রাখবেন, পরবর্তীতে আপনাকে দেখানো হবে আপনার কোন কোন জায়গাগুলো, তো ওগুলো আমরা দেখবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই ইফাতুল আলম আশিক এখন মনে হয় বুঝতে পেরেছেন। আচ্ছা হ্যাঁ, গুড। ব্রিংস আউট। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস শেখানো হয়নি, ব্রিংস ইন ব্রিংস আউট। হ্যাঁ ওইটা হয়, মানে ওই যে আমরা আপনাদেরকে বললাম এক্সপোর্ট আর ইম্পোর্টের বদলে আপনি কি লিখবেন। তো এক্সপোর্টের বদলে আপনি যেটা লিখতে পারেন আরো সুন্দর ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে শিপ আউট। শিপ আউট এইটা লিখবেন। হ্যাঁ, এটা হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে যারা বাণিজ্যের স্টুডেন্ট তারা এগুলো লিখে। সো এগুলো হচ্ছে শিপ আউট। শিপ আউট গুলো নিউ ওয়ার্কস টাইম লিখে। ব্রিংস আউট এটাও হবে, ব্রিংস আউট এটাও হবে। হ্যাঁ, ব্রিংস আউট মানেও এক্সপোর্টের বদলে ব্রিং আউটও হবে, অথবা আপনি শিপ আউট গুলো নিউ ওয়ার্কস টাইম বা আল জাজিরা ইউজ করে থাকে। এই জন্য আমরা শিপ আউটটাকে নিব। শিপ আউট মানে হচ্ছে আপনার এটা মানে জাহাজে করে রপ্তানি করা, এমন না, রপ্তানি করা ডিরেক্টলি। হ্যাঁ, তো এক্সপোর্টটা আমরা আপনাকে দেখাইনি, এখন দেখিয়ে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ। আজকে আমরা সামনের দিকে আগাইতে পারতেছি না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কালকেও আপনাদের একটা ক্লাস নিয়ে আসার, সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ। এবং এই চেষ্টার মাধ্যমে আমরা আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এটার হোমওয়ার্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। হোমওয়ার্কের বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা 4টা প্যাসেজ দেওয়া থাকবে, মোট 4টা প্যাসেজকে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে একদম সহজভাবে, যেটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসাবেন। হ্যাঁ, আর এর জন্য আপনাকে ওয়ার্ডগুলো আমরা দিয়ে দিব, যে কোন বাংলা ওয়ার্ডের ইংরেজি ওয়ার্ড মিনিং গুলো, এগুলোর জন্য আপনাকে খুঁজতে হবে না, অন্য কোনো জায়গায় যে খুঁজে বের করে তারপরে নিয়ে আসা, এই ঝামেলাগুলো আমরা রাখবো না, আমরা সরাসরি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে। সো এখন আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ঠুস করে এখান থেকে বের হয়ে যাব। আর আমাদের এইখানে নিউজ পেপারের উপরে ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে, একদম ফ্রি। এটা আপনি নিউজ পেপার ক্লাসগুলো হতে থাকবে রেকর্ড ক্লাস, বাট আপনার নিউজ পেপার পড়ার যে অক্ষমতা সেটাকে সক্ষমতায় রূপান্তরিত করার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস করলে হয়ে যায়। তারপরেও আমরা ওগুলো একটা এক্সট্রা করে দিতে থাকবো, যতগুলা পারি ইনশাল্লাহ আপনাদেরকে ওগুলো দিতে থাকবো, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, আই থিঙ্ক আর কোনো কিছু বলার নাই। আল্লাহ হাফেজ, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং ধন্যবাদ অনেক। আল্লাহ হাফেজ।